ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজাম্পশন is injurious to health. It causes cancer. স্টোরি বাংলা। গল্পের নতুন ঠিকানা। আপনারা শুনছেন স্টোরি বাংলা, আর আজকে স্টোরি বাংলার বিশেষ নিবেদন সজীব মাহমুদ নীলের লেখা রক্তের রেখা। গল্প পাঠে রৌনক, গল্পের সূত্রধার আমি শিউলি। শুরু হচ্ছে সজীব মাহমুদ নীলের কলমে রক্তের রেখা। আমি একজন সাংবাদিক। ছোটবেলা থেকেই জার্নালিজম বিষয়টার ওপর বেশ আগ্রহ জন্মেছিল, বিশেষ করে বিদেশি সংবাদ মাধ্যমগুলো দেখে দেখে। আর তাই কলকাতা থেকে সোজা পাড়ি জমিয়েছিলাম লন্ডনে। ইস্ট লন্ডন থেকে বিএ ডিগ্রি নেওয়ার পর সেখানকারই একটি পত্রিকায় চাকুরির সুযোগ এসেছিল ঠিকই, তবে আমার মন টেকেনি। জন্মভূমির টানে আবারও ফিরে আসি এই কলকাতায়। লন্ডনে থাকা অবস্থায় কলেজের বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ ছিল নিয়মিত। সবাই সবাইকে নিয়ে ব্যস্ত, কেউ দেশে কেউ বিদেশে। কলকাতায় এখন স্থায়ী আর কেউই নয়। কলেজের বন্ধুদের নিয়ে হোয়াটসঅ্যাপে গ্রুপে আড্ডা হয় ঠিকই, কিন্তু আগের আমেজটা আর আসে না। কেবল যোগাযোগ ছিল না একজনের সাথে, নীলশঙ্কর ব্যানার্জি। ভেবেছিলাম কলকাতায় ফিরে কলেজের বন্ধুদের আর পাবো না, কারণটা আগেই বললাম, তারা এখন কেউই আর কলকাতায় নেই। তবে নীলের কথাটা বলা যায় না। তবে এতদিন যেহেতু নিচে থেকে যোগাযোগ রাখেনি, তখন আর কখনো যোগাযোগ করবে বলে মনে হয় না। কলকাতায় ফেরার মাসখানেকের মধ্যে স্বদেশ পত্রিকার ক্রাইম বিভাগে একটা পাকাপোক্ত ব্যবস্থা হলো। কয়েকদিন সময় লাগলো সবটা গুছিয়ে নিতে। সকালবেলা বাইকটা বিগড়েছে বলে গ্যারেজে দিয়ে বাসের জন্য অপেক্ষা করছি, হঠাৎই পিছন থেকে একটা ডাক শুনে ঘাড় ফিরে তাকালাম। দেখলাম ফুটপাথের ভিড়ের মধ্যে একজন এগিয়ে আসছে আমারই দিকে। প্রথম দিকটায় চিনতে না পারলেও একটু কাছে আসতেই অবাক হয়ে দেখলাম নীলশঙ্কর দাঁড়িয়ে আছে আমার সামনে। এতদিন পর কলেজের বন্ধুকে দেখে ভারী আনন্দ হলো। বললাম, আরে নীলশঙ্কর যে, কতদিন পর দেখা। হ্যাঁ, যোগাযোগ নেই অনেকদিন, বাসের জন্য অপেক্ষা। হ্যাঁ, চলো বসি কোথাও। না গো, আজ সময় হবে না। তাছাড়া তোমার বাসও এই এলো বলে এদিক দিয়েই যাচ্ছিলাম, হঠাৎ তোমাকে দেখে এগিয়ে আসলাম। আরে তা বললে হয় নাকি, কতদিন পর দেখা। কিছু মনে করো না ভাই, আসলে আমার একটা কাজ আছে, দেরি হয়ে যাবে। একদিন বাসায় এসো, এই নাও আমার কার্ড। কথাটা বলে সে যেইভাবে উদয় হয়েছিল ঠিক সেইভাবেই ফুটপাথে ভিড়ের মধ্যে অস্ত গেল। নীলশঙ্কর ভিড়ের মধ্যে হারিয়ে যেতেই আমি ওর কার্ডটা দেখলাম। খুবই সাধারণ মানের একটি কার্ড, মাঝখানে বড় করে লেখা নীলশঙ্কর ব্যানার্জি, নিচে ফোন নাম্বার আর সাথে তার বাড়ির ঠিকানা। এছাড়া আর কিছুই লেখা নেই। তবে এখানে যে ঠিকানাটা দেওয়া আছে সেটা আমার বাড়ি থেকে আধ ঘন্টার পথ। এত কাছে ছিল, অথচ তবুও কত দূরে। এরপর বেশ কিছুদিন নীলশঙ্করের সাথে আর কোনো যোগাযোগ নেই। সত্যি বলতে কি, আমি নিজেই ভুলে গিয়েছিলাম। একদিন মানিব্যাগে একটা জরুরি কাগজ খুঁজতে গিয়ে কার্ডটা চোখে পড়ল। ভাবলাম, নিচে থেকে বলল বাড়িতে না যাই অন্তত একটা ফোন করা উচিত। হয়তো তার কাছে আমার ঠিকানা কিংবা নম্বর নেই, যদি থাকতো তাহলে নিশ্চয়ই কল করত। কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে ভেসে আসলো নীলশঙ্করের কণ্ঠস্বর। পরিচয় অবশ্য দিতে হলো না, কণ্ঠ শুনেই সে আমাকে চিনতে পারল। বুঝলাম যোগাযোগ না থাকলেও পুরনো সম্পর্কের জের এখনো পুরোপুরি কমে যায়নি। কথা বলতে বলতে এক পর্যায়ে বলল, কি করছো কালকে? তেমন কোনো কাজ নেই। কেন বলো তো? তাহলে কাজ করো, আমার বাসায় চলে এসো, আর কিছু না হোক আড্ডা দেওয়া যাবে।
প্রস্তাবটা মন্দ লাগলো না। এই সুযোগে অনেক দিন পর পুরনো সম্পর্কটাও আরেকবার ঝালিয়ে নেওয়া যাবে। নীলশঙ্করের বাড়ির ঠিকানা আমার চেনা, বাইকে গেলে আধ ঘন্টার বেশি সময় লাগবে না। আধ ঘন্টা পর ঠিকানা অনুযায়ী পৌঁছে দেখলাম নীলশঙ্কর আগে থেকেই আমার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছে। আমাকে বাইকটা রাস্তার পাশের এক গ্যারেজের সামনে রাখতে বলে সে সামনের দিকে হাঁটতে শুরু করল। আমিও গেলাম পেছন পেছন। সেই দিন ওইভাবে চলে যাওয়ায় ভেবেছিলাম তুমি বোধহয় আর আসবে না। আসলে একটা জরুরি কাজ পড়ে গিয়েছিল। কথাটা বলতে বলতে নীলশঙ্কর একটা গলির ভেতরে ঢুকে গেল। তারপর 3টে বাড়ি পেরিয়ে একটা লাল দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দরজার বাইরে থেকে তালা ঝুলছে। নীলশঙ্কর পকেট থেকে চাবি বের করে তালা খুলল। ভেতরে এসো। ভেতরে ঢুকে প্রথমেই চোখে পড়ল দরজার কাছ থেকেই একটা সিঁড়ি সোজা উপরে উঠে গিয়েছে। আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে প্রথম দরজার সামনে এসে দাঁড়ালাম। এই দরজাতেও বাইরে থেকে একটা তালা ঝুলছে। নীলশঙ্কর এই দরজাও খুলে ভেতরে ঢুকল। তারপর ঘরের সুইচ জ্বালিয়ে আমাকে চেয়ারে বসতে বলে সে বসলো বিছানার ওপর। প্রথম দেখায় যা বুঝলাম তাতে ঘরটাকে পরিপাটি সাজানো বলা চলে না। বললাম, তা গিন্নি কি বাপের বাড়িতে নাকি? সেই পাঠ এখনো চুকানো হয়নি। তাছাড়া এইসব আমার জন্য নয়। বাবা কিছু অর্থ রেখে গিয়েছে, তাতে আমার একটা জীবন হেসে খেলে পার হবে। সেই অর্থ থেকে এই বাড়িটা কিনেছি। ওপরে ভাড়াটিয়া আছে, যদিও তারা ফ্যামিলি। সে কি শেষে কি না সন্ন্যাসী ধর্ম পালনের সিদ্ধান্ত নিলে? অনেকটা তেমনই বলতে পারো। তা কোন কর্ম করতে গিয়ে সংসারের ওপর এমন অনীহা জন্মালো তোমার, সেটা জানতে পারি কি? সত্যের অনুসন্ধান। মানে ঠিক বুঝতে পারলাম না, একটু খোলসা করো। ইংরেজিতে বললে ডিটেকটিভ, আর বাংলায় গোয়েন্দা। নীলশঙ্করের কথায় খানিক অবাকই হলাম। আমরা প্রায় বছর 3 একসাথে ছিলাম। সেই সময়টায় আমার একবারও মনে হয়নি ওর ভেতরে এমন একটা প্রতিভা সত্যি আছে। যাই হোক, সেসব না হয় পরে আলোচনা করা যাবে। চা চলে? হ্যাঁ, দিব্যি চলে। আর সিগারেট? সেটাও চলে। নীলশঙ্কর পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে আমার দিকে এগিয়ে দিতে দিতে বলল, তুমি বসো, আমি নিচে গিয়ে চা বলে আসি। বলেই সে দরজা খুলে সিঁড়ি বেয়ে আবার নিচে নেমে গেল। কয়েক সেকেন্ড পর আবার ফিরে এসে নিজে একটা সিগারেট ধরিয়ে বিছানার ওপরে বসতে বসতে বলল, সত্যি বলতে তোমাকে সেদিন দেখে একটু অবাক হয়েছিলাম। কেন, তোমার কি ধারণা লন্ডনে গেলে মানুষ আর ফিরে আসে না? খুব একটা চোখে পড়ে না। মিনিট 2-3 এটা ওটা নিয়ে কথা বলার মাঝখানে একজন 13-14 বছর বয়সের ছোকরা 3 কাপ চা দিয়ে চলে গেল। আমি খানিকটা অবাক হয়ে বললাম, এই মানুষ তো 2 জন, কিন্তু চা 3 কাপ কেন? প্রশ্নটা শুনে নীলশঙ্কর একবার নিজের হাতের ঘড়িটার দিকে তাকালো। তারপর সময় দেখতে দেখতে বলল, শুরু করো, মিনিট খানিকের মধ্যেই 3য় কাপেও চুমুক পড়বে। কথাটা বলতে বলতেই সিঁড়িতে ভারী জুতোর শব্দ হলো। শব্দটা সোজা উপরে উঠে আসছে এবং সেটা স্বাভাবিকের তুলনায় খানিক দ্রুত। আর দেখতে দেখতে ঘরের ভেতরে প্রবেশ করলেন একজন পুলিশের উর্দি পড়া কর্মকর্তা। বুকের নেম প্লেটে নামটা পড়লাম, শিবনাথ মিশ্র, পদমর্যাদায় ইন্সপেক্টর। ওই যে বলতে বলতেই চলে এসেছে। আসুন মিশ্রবাবু, আপনার কথাই বলছিলাম। ভদ্রলোক ঝড়ের গতিতে ঘরের ভেতরে ঢুকেই খালি চেয়ারে বসে পড়লেন ধপ করে। বয়স 40 পেরিয়েছে, আর সেই সাথে শরীরে যুক্ত হয়েছে খানিকটা অতিরিক্ত চর্বি। আর বলো না, আসবো করেও সুযোগ পাচ্ছিলাম না। আজকে এই দিক দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম ঘুরে যাই একবার। কথাটা বলতে বলতে ইন্সপেক্টর মিশ্র টেবিলের ওপর থেকে চায়ের কাপটা তুলে নিলেন। তারপর পরম তৃপ্তিতে একটা চুমুক দিলেন। কিন্তু এই প্রশান্তি ওনার বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ পকেটে রাখা মোবাইল ফোনটা এরই মধ্যে বেজে উঠেছে। হ্যাঁ বলো বিবেক। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ততক্ষণ তুমি একটা সাধারণ ডায়েরি নাও, আমি আসছি। কথা বলা শেষ করে মোবাইলটা আবার পকেটে রাখতে রাখতে বললেন, জানো তো, ভেবেছিলাম কিছুক্ষণ সময় কাটিয়ে যাব, সে উপায় নেই।
এখনই থানায় ফিরতে হবে। বলেই দ্রুত কাপ খালি করে ইন্সপেক্টর মিশ্র উঠে পড়লেন। তারপর ঠিক যেইভাবে এসেছিলেন সেইভাবেই বেরিয়ে গেলেন। সত্যি বলতে কি, প্রথমে নীলশঙ্করের কথাটাকে খুব একটা আমল দেইনি। ভেবেছিলাম সে হয়তো মজা করছে, কিন্তু এইবার বাড়িতে স্বয়ং ইন্সপেক্টরকে দেখে অবাক হয়ে বললাম, এই তার মানে তুমি কি সত্যি সত্যি? ওয়েল, তুমি যতটা ভাবছো ততটা নয়। পুলিশে কিছু চেনা জানা লোক আছে, তারাই বিভিন্ন সময় এসে বিভিন্ন কেস নিয়ে আলোচনা করে, হেল্প চায়। তখন তাদের পথের দিশা দেওয়ার চেষ্টা করি আমি। মানে পুলিশের কাজ যেখানে শেষ সেখানেই তোমার কাজ শুরু, তাই তো? হ্যাঁ, বলতে পারো অনেকটা তেমনই। কিন্তু নীল, তোমার সাথে থেকে আমার কিন্তু একবারের জন্য মনে হয়নি যে শেষ পর্যন্ত তুমি গোয়েন্দাগিরিকেই তোমার পেশা হিসেবে বেছে নেবে। একটু ভুল হলো, পেশা হিসেবে নয়, এটাকে আমার শখ বলতে পারো। মানুষের বিভিন্ন শখ থাকে, আমার যেমন সত্যের অনুসন্ধান করা। সেখানে অর্থ আর ক্রেডিট আমার কাছে অর্থহীন। ও, তার মানে বর্তমানে তুমি নিজের খেয়ে বনের মোষ তাড়াচ্ছ, তাই তো? নীলশঙ্কর হাসল, তবে এই হাসিতে শব্দ হয় না, কেবল ঠোঁট দুটো চওড়া হয়ে খুলে গেল। তোমার কথা বলো, লন্ডন থেকে ফিরে আসলে যে? আসলাম, তাছাড়া মাতৃভূমির একটা টান আছে তো। আর তাছাড়াও আমি তো সেখানে সারা জীবন থাকতে যাইনি, যার জন্য গিয়েছি সেটা শেষ, যদিও থাকার সুযোগ ছিল। এরপর আড্ডায় উঠে আসলো আমার লন্ডন জীবনের কথা, এবং আস্তে আস্তে সেটা পৌঁছালো বর্তমান অবস্থায়। বেশ কিছুক্ষণ বিভিন্ন বিষয়ে কথা বলতে বলতে হঠাৎ নীলশঙ্কর প্রশ্ন করল, স্বদেশে আজকে একটা খবর ছাপা হয়েছে, দেখেছো? তোমার ডিপার্টমেন্টেরই। কোন পাতায় বলো তো? 2 নম্বর পাতার 5 নম্বর কলাম। কলামটা আমি পড়েছি। কেসটার বিষয়েও যতটা সম্ভব খোঁজখবর নেওয়ার আমি নিয়েছি। মাস 3 আগের একটি খুনের কেস। ভিকটিম একজন মহিলা। পুলিশ সন্দেহ করেছিল খুন করেছে মহিলার স্বামী। এরপর প্রায় 3 মাস কেসটা হাইকোর্ট, জজ কোর্ট ঘুরে বেড়ানোর পর অবশেষে গতকাল হাইকোর্ট তার রায় জানিয়েছে। হ্যাঁ, দেখেছি। আমি যতটা শুনেছি তাতে শাস্তি কমই হয়েছে। তোমার কি মনে হয়? ঠিক উল্টোটা, লোকটি শুধু শুধু বিনা অপরাধে শাস্তি পেল, অথচ লোকটিকে দেখে আমার একবারও অপরাধী বলে মনে হয়নি। চোখের দেখাটাই সবসময় সত্যি হয় না, এটা তো আমার থেকে তোমার বেশি জানার কথা। তাছাড়া পুলিশ তদন্ত করছে, কেসটা দীর্ঘদিন ধরে চলছিল। পুলিশ তদন্ত করছে ঠিক সেইভাবে যেভাবে প্রকৃত অপরাধী ছক সাজিয়ে রেখেছিল। তার মানে তুমি বলতে চাইছো পুলিশ আসল অপরাধীকে ধরতে পারেনি? ঠিক তাই। এইবার নীলশঙ্করের কথায় দ্বিমত প্রকাশ না করে পারলাম না। হতে পারে সে নিজে একটা গোয়েন্দা, কিন্তু তাই বলে সব সময় তার অনুমানই যে সত্য হবে এমনটা ভাবার কোনো কারণ নেই। মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু ওর কথায় এমন কিছু একটা ছিল যা আমাকে প্রতিবাদ করতে বাধা দিল। বললাম, তোমার কেন মনে হয় যে লোকটি নির্দোষ? কারণ আছে নিশ্চয়ই। একটা নয়, বেশ কয়েকটা। প্রথমত, লোকটি এমন শোকার্ত চেহারা, খুন করার পর খুনির চেহারায় স্বাভাবিকভাবে শোকের চিহ্ন ফুটে ওঠে না। ভদ্রমহিলা কিভাবে খুন হয়েছে সেটা শুনেছ নিশ্চয়ই? শুনেছি। শরীরে বেশ কিছু ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে, যার অর্থ খুনি প্রচণ্ড রাগ আর প্রতিশোধ পরায়ণ হয়েই খুনটা করেছে। এরপর লাশটা ফেলে দেয় জলের ট্যাঙ্কে। এইবার বলো, যে তার স্ত্রীকে এমন নৃশংসভাবে খুন করতে পারে তার জন্য কষ্ট পাবে কেন? তাছাড়া খুনের মোটিভও পরিষ্কার নয়। দাম্পত্য জীবনে ঝামেলা হয়, তাই বলে এভাবে খুন করে কি? বুঝলাম। তারপর খুনের 3 দিন পর পুলিশ অপরাধীকে ধরতে সক্ষম হয়। এটা সত্য, লোকটি পালিয়েছিল, কিন্তু যে 3 দিন আগে নিজের স্ত্রীকে খুন করেছে সেই ব্যক্তি মানিব্যাগে নিজের স্ত্রীর ছবি রাখবে কেন? হয়তো ভুলে গিয়েছিল। কি ছেলে মানুষের মতো কথা বলছো অরিত্র? একটু আগে তুমি বললে খুনি প্রচণ্ড রাগ আর প্রতিহিংসার কারণেই খুনটা করেছে। দেখো, যে তার স্ত্রীকে এতটাই ঘৃণা করে এবং শেষ পর্যন্ত খুনই করলো, তার ছবি মানিব্যাগ থেকে সরিয়ে নিতে ভুলে গেল। অথচ এই কাজটাই করার ছিল আগে, কারণ খুনটা যদি সত্যি সে করতো তাহলে সেটা একদিনের রাগ বা ক্ষোভের কারণে নয়, অনেক দিনের জমানো ছিল সেই রাগ। বুঝলাম, কিন্তু এই সবই তো খুব ছোট ছোট কারণ, তাকে নির্দোষ প্রমাণ করার জন্য যথেষ্ট নয়। তারপর ধরো, সারা বাড়িতে কোনো ফিঙ্গারপ্রিন্ট না পাওয়া। নিজের বাড়ি, নিজের ঘর, তার আঙুলের ছাপ থাকতেই পারে, কিন্তু ফরেন্সিক টিম
বাড়িতে একটিও আঙুলের ছাপ পায়নি, এমনকি ভিকটিমেরও না। হয়তো সে নিজেই মুছে দিয়েছে। কেন? তার বাড়িতে তার আঙুলের ছাপ থাকবে, এতে সন্দেহের কি আছে? আচ্ছা আচ্ছা, আর ভিকটিমের মৃতদেহ জলের ট্যাঙ্ক থেকে পুলিশ উদ্ধার করে 3 দিন পর। এর মধ্যে প্রতিবেশীরা কেউই লোকটিকে দেখেনি, অথচ সবার দাবি বাড়িতে লোক ছিল। বাইরে থেকে বিভিন্ন ধরনের আওয়াজ পেয়েছে। এমন আওয়াজ তখন হয় যখন ঘরের আসবাবপত্র সরানো হয়, অথচ লোকটি সেখানে ছিল না। যেদিন দুপুরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে সেই দিন সকালবেলা সে বাড়ি ফেরার সময় বেশ কয়েকজন তাকে দেখেছে, কথাও হয়েছে। যাদের সাথে কথা হয়েছে তারা বলেছে কথা বলার সময় লোকটির আচরণ স্বাভাবিক ছিল, আবার বেরিয়ে যায় ঘণ্টাখানেক বাদে। সেটাও কয়েকজনের চোখে পড়েছে। বুঝলাম, কিন্তু হাইকোর্টে রায় হয়ে গিয়েছে, এখন তো আর এইসব ভেবে লাভ নেই। সেটাই। কিন্তু তুমি যখন বুঝতে পেরেছিলে তখন কিছু করলে না কেন? গিয়েছিলাম, কিন্তু সে নিজেই রাজি হয়নি। আর দেখা করতে গিয়ে বুঝেছিলাম কারো আঁকড়ে ধরার শেষ অবলম্বনটুকু হারিয়ে গেলে মানুষ কতটা অসহায় হয়ে পড়ে। এইসবই আলোচনা চলছিল। সত্যি বলতে কি, প্রথম দিকটায় নীলশঙ্করের কথায় দ্বিমত পোষণ করলেও ধীরে ধীরে ওর প্রতিটা কথাই যেন সত্যি বলে মনে হতে শুরু করলো। হয়তো আলোচনা আরও বেশ কিছুক্ষণ চলতো, কিন্তু টেবিলের ওপরে এতক্ষণ অবহেলায় পড়ে থাকা মোবাইলের রিংটোনের শব্দে আমাদের কথাবার্তায় ছেদ পড়ল। হ্যাঁ মিশ্রবাবু, বলুন। কখন? ঠিক আছে, আসুন। কথা বলা শেষ করে সে মোবাইলটা আবারও টেবিলের ওপরে রাখল। লক্ষ্য করলাম কয়েক সেকেন্ডের মধ্যেই নীলশঙ্করের চেহারাটা যেন সম্পূর্ণভাবে বদলে গিয়েছে। একটু আগের চেনা নীলশঙ্করের চেহারায় এখন জমতে শুরু করেছে বিস্ময়, হতবাক সহ আরও বেশ কিছু বিশেষণ। চেহারা গম্ভীর। কি হয়েছে? সুজয় গুপ্ত আত্মহত্যা করেছে। নামটা এর আগেও শুনেছি বললে ভুল হবে, পড়েছি। আর তার থেকেও বড় কথা হলো, এতক্ষণ ধরে আমাদের আলোচনার মুখ্য ভূমিকায় যে ব্যক্তিটি ছিল ওনার নামে সুজয় গুপ্ত। গতকালই যার 12 বছরের সাজা মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্টের জজ। আত্মহত্যা কিভাবে? মিশ্রবাবু বেশি কিছু বললেন না, তিনি আসলেই জানতে পারবো। সত্যি বলতে সুজয় গুপ্তের মৃত্যু আমাকে খুব একটা প্রভাবিত করতে পারল না। স্বাভাবিক, যে মানুষটাকে কখনো চোখে দেখিনি, চিনিও না, তার মৃত্যুতে মনে খুব একটা দাগ কাটার কথাও নয়। কিন্তু নীলশঙ্করের চেহারা এখনও গম্ভীর, সেই সাথে চোখে মুখে অবিশ্বাসের ছাপ স্পষ্ট। আর এই গম্ভীরতা কাটল যখন ঘরে তৃতীয় ব্যক্তি প্রবেশ করলেন, ইন্সপেক্টর শিবনাথ মিশ্র। সকালবেলা কারাগার রক্ষী খাবার দিতে গিয়েছিল, সেই স্টিলের থালা ভেঙেই গলার রক টক কাটার চেষ্টা করে। কিছুটা সফলও হয়েছিল। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জবাব দিয়েছে খুন নয়। না, সেলে সুজয় গুপ্তকে একাই রাখা হয়েছিল, আর তাছাড়া পাশের সেলের কয়েদিরা ঘটনাটার সাক্ষী। ইনফ্যাক্ট তারাই ডাকাডাকি করে কারাগার রক্ষীকে খবরটা জানায়। নীলশঙ্কর আর কোনো প্রশ্ন করল না, ধুম মেরে বসে থাকলো বেশ কিছুক্ষণ। এদিকে ঘড়ির কাঁটা ছুটে চলেছে, এখন না উঠলেই নয়। সুজয় গুপ্তের কেসের বিষয়ে আমি শুধু পড়েছি, এইবার লেখার ইচ্ছেটাও জাগলো। আর সেটা লিখলাম নীলশঙ্করের কথার ওপর ভিত্তি করেই। যদিও অনুমতির প্রয়োজন অনুভব করিনি, সুজয় গুপ্তের মৃত্যুর খবরটা মিডিয়ায় প্রকাশ হওয়ার পরপরই আমার লেখার প্রতিবেদনটাও প্রকাশ পেল স্বদেশ পত্রিকায়। আর কলটা আসলো তার ঠিক 2 দিন বাদে। কল করেছে নীলশঙ্কর ব্যানার্জি। প্রতিবেদনটা 2 দিন আগেই পড়েছি, ভেবেছিলাম তখনই ফোন করব, কিন্তু উপযুক্ত কারণ খুঁজে পাচ্ছিলাম না, আর একটু আগে সেটা পেলাম। তার মানে এই কেসের তদন্ত তুমি করবে? তোমাকে তো বলেছি, কাজের সূত্রে পুলিশের ওপর মহলে পরিচিতি আছে আমার, সেই সুবাদেই দায়িত্বটা এসে পড়েছে আমার ওপর। যদিও এতে তোমার অবদান অনেকটাই। আসবে নাকি? পত্রিকায় ছাপানোর জন্য ভালো রসদ পাবে বলেই আশা করছি। কিন্তু উপরওয়ালা কি মিডিয়াকে সাথে রাখার অনুমতি দেবে?
তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি সরকারি বাধা গোয়েন্দা নই, আর তাই এখানে সেটাই হবে যেটা আমি বলবো। আর তাছাড়াও তোমাকে অবিশ্বাস করার কারণ খুঁজে পাইনি। কেসের জবনিকা টানার আগে তুমি যে কোনো কথাই প্রকাশ করবে না, এইটুকু বিশ্বাস বোধহয় আমার করা অপরাধ হবে না। কিন্তু তুমি ভুলে যাচ্ছ গতবার আমি তোমার কোনো অনুমতিই নিইনি। তখন কেসটা আমার হাতে ছিল না। অপেক্ষায় থাকলাম, রাখছি। নীলশঙ্করের বলা এই শেষের কথায় দৃঢ়তার ছাপ স্পষ্ট, যার অর্থ সে ধরেই নিয়েছে যে আমি ওর কথায় রাজি না হয়ে পারবো না। আর হলেও ঠিক তাই। পাশের গ্যারেজে বাইকটা রেখে সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখলাম দরজা ভেতর থেকে বন্ধ, কিন্তু কড়া নাড়তে হলো না, তার আগেই খুলে গেল দরজাটা। দেখলাম দরজার ওপাশে হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছে নীলশঙ্কর ব্যানার্জি। আগের দিনের সকল গম্ভীরতা আপাতত ডুব দিয়েছে, যার সঠিক সময় আবারও প্রকাশ পাবে। আসবে জানতাম, কিন্তু এত তাড়াতাড়ি সেটা ভাবিনি। আসতেই যখন হবে তখন আর দেরি করে লাভ কি? সেটাই। সকালবেলা মিশ্রবাবু এসেছিলেন। বুঝতেই পারছো, পুলিশ আপাতত খাবই খাচ্ছে। অন্যদিকে জেলের ভেতর এমন মৃত্যুতে মিডিয়াও বেশ নড়ে চড়ে বসেছে, তাই ওপর মহল থেকে চাপও আছে। কিন্তু সুজয় গুপ্ত তো আত্মহত্যা করেছে। হ্যাঁ, করেছে, আর সেই সাথে জন্ম দিয়ে গেছে একটা রহস্যের। সেটা কেমন? এমন কিছু তো শুনিনি। শোনোনি কারণ ঘটনাটা বাইরে প্রকাশ পায়নি। আর সেটা হলো সুজয় গুপ্ত মৃত্যুর আগে সেলের দেয়ালে দাগ কেটে লিখে গিয়েছিল একটি মাত্র শব্দ, আসছি। আসছি? কিন্তু এ থেকে কি প্রমাণিত হয়? সুজয় গুপ্তের আত্মীয় স্বজন বিশেষ ছিল না। বাবা মারা গিয়েছে 9 বছর বয়সে আর মা 17 বছর বয়সে। এরপর থেকে কাকার কাছে মানুষ। এরই মধ্যে কলেজে পড়তে পড়তে পরিচয় হয় উর্মিলা সেন নামের একটি মেয়ের সাথে। পরে পদবি পরিবর্তন করে নাম হয় উর্মিলা গুপ্ত, যাকে খুন করার অপরাধে সুজয় গুপ্তের 12 বছরের জেল হয়েছিল। লাভ ম্যারেজ? হ্যাঁ। কিন্তু আসছি কথাটা থেকে কি প্রমাণ হয়? সুজয় গুপ্ত সেলের দেয়ালে কথাটা লিখেছিল মৃত্যুর কয়েক মিনিট আগে। একজন মানুষের মনে এমন কথা তখনই উপলব্ধি হয় যখন সে বিশ্বাস করে মৃত্যুর ওপারেও কেউ তার জন্য অপেক্ষা করছে। যাকে খুন করে সাজা ভোগ করছে, পরের জন্মে তার সাথে আবার মিলিত হওয়ার আশা পোষণ করার বিষয়টা অস্বাভাবিক নয়। কিন্তু নীল, ওটা যে সুজয় গুপ্ত স্ত্রীর উদ্দেশ্যে লিখেছে তার নিশ্চয়তা কি? ডক্টর অনিকেত বসু, যে শেষ সময় সুজয় গুপ্তের পাশে ছিল, তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখনই সে বেঁচে ছিল। আর সুজয় গুপ্তের বলা শেষ কথাটা কি ছিল বলে তোমার মনে হয়? কি? উল্মি। উল্মি? একজন ব্যক্তি যার কণ্ঠের শিরা দিয়ে দরদর করে রক্ত পড়ছে, কথা বলার শক্তিটুকুও নেই, চোখের সামনে মৃত্যু, তার মুখে এর বেশি আশা করা উচিত হবে না অরিত্র। উল্মি যদি এটাই সঠিক উচ্চারণ করা হয় তাহলে শব্দটা দাঁড়াবে উর্মি, অর্থাৎ উর্মিলা। এই শেষের কথাটা শুনে খানিক অবাকই হলাম। সত্যি বলতে কি, এই দুটো তথ্য আমার কাছে সম্পূর্ণ নতুন। বললাম, তারপর আর কি, তোমার সেই অস্ত্রবান। তুমি যে আমার প্রতিটা পয়েন্ট এমন সুন্দর করে তুলে ধরবে সেটা ভাবিনি। রিপোর্টটা ডিআইজি স্যারের চোখে পড়েছে এবং তারপরই তিনি সিদ্ধান্ত নিয়েছেন উর্মিলা গুপ্তের ফাইল আবার খোলা হবে, তবে সেটা অফিসিয়ালিভাবে নয়। আর যথারীতি প্রথম কলটা আসে ইন্সপেক্টর শিবনাথ মিশ্রের কাছে, আর তিনিই কৃপাধম্ম করে ডিআইজি প্রদ্যুৎ নাথের কানে আমার নামটা বলেছে। আর এখানেই কাজ দিয়েছে আমার পুলিশ মহলের জানাশোনা, কারণ এর আগে আমিও তাদের বেশ কয়েকটা কেসে সাহায্য করেছি, যদিও ক্রেডিট সব ওরাই ভাগ করে নিয়েছে। সে নিজ্ঞে যাক, এইসবে চিন্তা করিনি কখনো। বুঝলাম। তাহলে এখন প্রথম করণীয় কি? অপেক্ষা, অপেক্ষা অরিত্র, অপেক্ষা। আর এই কার্যক্রম ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না ইন্সপেক্টর শিবনাথ মিশ্র এই কেসের বিষয়ে সকল রিপোর্ট নিয়ে হাজির না হচ্ছেন। যদিও খুব বেশি সময় লাগার কথা নয়, মিনিট 15 মতো। নীলশঙ্কর ব্যানার্জির বলা 15 মিনিটের মধ্যে ইন্সপেক্টর শিবনাথ মিশ্র হাজির হলেন। হাতে একটা কোর্ট ফাইল, সেটাকে টেবিলের ওপরে রেখে ধড়াস করে বসে পড়লেন চেয়ারে।
নাও নাও, এই হলো উর্মিলা গুপ্তের কেসের সব রিপোর্ট। নীলশঙ্কর টেবিলের ওপরে রাখা ফাইলটা খুলে একটা একটা করে পৃষ্ঠা উল্টে পাল্টে দেখতে লাগলো। পোস্টমর্টম রিপোর্ট, ফরেন্সিক, কল ডিটেলস, সাসপেক্টেড জবানবন্দি, আশেপাশের প্রতিবেশীদের ইজেহার, সিসিটিভি ফুটেজ। ওকে, আপাতত সবই ঠিক আছে। যদি আরও কিছু প্রয়োজন হয় তবে ফোন করব। এই অরিত্র, এটা একবার চট করে চোখ বুলিয়ে নাও তো। বলেই ফাইলটা নীলশঙ্কর আমার দিকে এগিয়ে দিল। সবার ওপরে পোস্টমর্টেম রিপোর্টটা হাতে নিলাম। এই রিপোর্ট তৈরি করেছেন ডাক্তার অনিকেত বসু। লিখেছেন, ভিকটিমের মৃত্যু হয়েছে 12/7/2017 তারিখে রাত 2টো থেকে 3টের মধ্যে। খুনি অস্ত্র হিসাবে ব্যবহার করেছে একটা ধারালো ছুরি। শরীরে মোট ক্ষতের সংখ্যা 13। প্রতিটি আঘাতই জোরালো এবং গভীর। সবচাইতে গভীর ক্ষতটা বুকের ডান পাশে। আচ্ছা, অনুমান করা হচ্ছে এই আঘাতের ফলেই ভিকটিমের মৃত্যু হয়েছে। বোঝাই যাচ্ছে খুনি উর্মিলা গুপ্তের ওপর সদয় হয়নি বিন্দু পরিমাণও। দীর্ঘদিন জমানো ক্ষোভ যেন উগড়ে দিয়েছে, যার ছাপ পড়েছে ভিকটিমের শরীরের প্রতিটি আঘাতে। ফরেন্সিক টিমের ভূমিকা একেবারেই সামান্য, রিপোর্টও বেশ সংক্ষিপ্ত। তারা বলছে বেডরুমের মেঝেতে কিছু শুকনো রক্তের নমুনা পাওয়া গিয়েছে, যা খুনি মুছে ফেলার চেষ্টা করেছে। আচ্ছা, এই রক্তের নমুনা উর্মিলা গুপ্তের নিজের। ঘরে কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই। এমনকি জলের ট্যাঙ্কে মৃতদেহটা 3 দিন ফেলে রাখা হয়েছিল, সেখানেও কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। বাবা! রিপোর্টটা পাশে রেখে আরেকটা রিপোর্ট তুলে নিলাম। এটা উর্মিলা গুপ্তের 7 দিনের কল ডিটেলস। 2 পৃষ্ঠার এই রিপোর্টে একটা নম্বর বেশ কমন। এছাড়া আরও বেশ কিছু নাম্বার থেকে কখনো ইনকামিং কখনো আউটগোয়িং কল আসা যাওয়া করেছে, যদিও চোখের দেখায় এইসব নম্বরের মালিককে শনাক্ত করা সম্ভব নয়। তাই এই রিপোর্টটাও পাশে রেখে তুলে নিলাম কেসের মূল সাসপেক্ট অর্থাৎ সুজয় গুপ্তের জবানবন্দি। যদিও জবানবন্দি পড়ে বুঝতে পারলাম সুজয় গুপ্ত পুলিশের সকল জেরাকে উপেক্ষা করে মুখে কুলুপ এঁটে রেখেছিল। তার মুখ থেকে পুলিশ সাধারণ কয়েকটা কথাবার্তা বের করতে পেরেছে। এর মধ্যে একটি কথা এই কেসে কিছুটা গুরুত্ব বহন করে, আর সেটা হলো সুজয় গুপ্ত খুনের 3 দিন আগে কলকাতার বাইরে গিয়েছিল ব্যবসার কাজে। 3 দিন বাদে সে যখন ফিরে আসে তখন উর্মিলা দেবীকে বাড়িতে দেখতে পায়নি। সে ভেবেছিল উর্মিলা তার বাপের বাড়িতে গিয়েছে। বাড়ি থেকে শ্বশুরবাড়ির পথ মাত্র মিনিট 5 হাঁটা পথ। এমনটা মাঝে মধ্যেই হয়, তাই সে আলাদা করে কিছু না ভেবে দোকানে চলে যায়। সুজয় গুপ্তের হার্ডওয়্যারের ব্যবসা, তবে সে যে সত্যি ব্যবসার কাজে 3 দিন বাইরে ছিল সেটা প্রমাণ করতে পারেনি। বলা চলে প্রমাণ করার চেষ্টাই করেননি। আর এখান থেকেই পুলিশের সন্দেহ শুরু। এরপর আশেপাশের লোকজন, বন্ধুবান্ধবদের জবানবন্দি, শেষের কাগজটায় লেখা পুলিশের ইজাহার। পুলিশ বলছে সকাল 11টা নাগাদ তাদের কাছে একটা ফোন আসে। ঘটনা আর কিছুই নয়, হঠাৎই বাড়ির বাকি ভাড়াটিয়ারা উপলব্ধি করে জলের সাথে কিছু একটা ভেসে আসছে, সেই সাথে বিকট গন্ধ। বাড়ির মালিকের কাছে কথাটা বলতে চাকর বিষয়টা দেখার জন্য ছাদে ইটের তৈরি বিশাল জলের ট্যাঙ্কের উপরে ওঠে। আর তারপর ট্যাঙ্কের মুখ খুলে যে দৃশ্যের সাক্ষী হয় তাতে চাকরটির পুরো শরীরে একটা হিম শীতল শিহরণের স্রোত বয়ে যায়। জলের ওপরে ভাসছে একটা মৃতদেহ। এর বেশি সে আর কিছুই বলতে পারে না। একটা চিৎকার করে লুটিয়ে পড়ে সেখানেই। পুলিশ সেখানে গিয়ে উদ্ধার করে একজন বছর 30-32-এর মহিলার মৃতদেহ। অন্য ভাড়াটিয়াদের কাছ থেকে জানা গেল মহিলার নাম উর্মিলা গুপ্ত, 2 তলার একেবারে কোণের ঘরের ভাড়াটিয়া। এরপর পুলিশ তদন্ত শুরু করে এবং এর ফলস্বরূপ উর্মিলা দেবীর স্বামী সুজয় গুপ্তের 12 বছরের জেলের রায় ঘোষণা করেন কলকাতা হাইকোর্টের জজ প্রবীর মিত্র। মোটামুটি সবগুলো রিপোর্ট পড়ে আবারও ফাইলটা বন্ধ করে এগিয়ে দিলাম নীলশঙ্করের দিকে। মোটামুটি কেসের বিষয়ে ধারণা নিয়েছো তো? আর এখানে লেখা একটি কথাও মিথ্যে নয়, কেবল সুজয় গুপ্তের বিষয়টা ছাড়া। এটা আমি নিজেই যাচাই করেছি। এইবার বলো তোমার অনুসন্ধানী মন কি বলছে? রিপোর্টে যা পড়লাম তাতে বেশ কয়েকটা কারণে পুলিশ সুজয় গুপ্তকে সন্দেহ করছে, আর কারণগুলো বেশ জোরালো।
সে যে সত্যিই 3 দিন কলকাতায় ছিল না তারই বা প্রমাণ কি? আর আর কি না, মানে তুমি বলেছিলে না যে বেশ কয়েকটি কারণ আছে। সবে তো একটি বললে, বাকিগুলোও বলো। আমি চুপ করে আছি দেখে নীলশঙ্কর একটু হেসে উঠল। পেলে না তো? আসলে নেইও। কেবল এই একটি মাত্র কারণ ছাড়া পুলিশ তার বিরুদ্ধে কোনো প্রমাণ খুঁজে পায়নি। এর কারণ খুনি খুন করার পর সব প্রমাণ মুছে দিয়েছে। তুমিও তো বলেছিলে খুনি অনেকটা সময় নিয়ে কাজটা করেছে। কিন্তু নীল, এই একটি কারণও কিন্তু খুব শক্তিশালী, যা কেসের প্রতিটি বিষয়ের সঙ্গে যুক্ত। আচ্ছা, ধরো সুজয় গুপ্ত মিথ্যে কথা বলছে, সে ওই 3 দিন কলকাতাতেই ছিল। তাহলে এবার বলো, একজন মানুষ 3 দিন নিজের ঘরে অবস্থা করে যে কোনো কিছুর পরিবর্তন করতে পারে। আবার যদি সে সত্যিই বলে, তাহলে সে বিষয়ে কিছুই প্রমাণ থাকতো নিশ্চয়ই। তাহলে কি দাঁড়ালো? দেখলাম আমার এই অটুট যুক্তির সামনাসামনি হয়েও নীলশঙ্করের চেহারার ভাবগতির কোনো পরিবর্তনই হলো না। যেন সে আগে থেকেই জানে আমি এই প্রশ্ন করব, আর তাই সে উত্তর তৈরি করেই রেখেছে। বলল, আর যদি সে না হয় তাহলে তাহলে পুরো কেসটাই ভেঙে পড়বে তাসের ঘরের মতো। হ্যাঁ, তা ঠিক, কিন্তু পুলিশ তো সেই ব্যাপারে কিছু জানতে পারেনি। জানতে পারিনি নয় অরিত্র, পুলিশ জানার চেষ্টাই করেনি। পুলিশ ধরেই নিয়েছিল সুজয় গুপ্ত মিথ্যে কথা বলছে। তাহলে এখন কি করবে? আপাতত আরও কিছুক্ষণের অপেক্ষা। এই অপেক্ষাটি কিসের জন্য সেটা জানতে পারি কি? একটা ফোন কল। কিসের ফোন কল আর কেই বা করবে, এইসব প্রশ্ন করা অর্থহীন। তবে কল আসলো মিনিট 10 পরে। নীলশঙ্কর ব্যস্ত হাতে কলটা রিসিভ করে কানের কাছে ধরল। ওপাশ থেকে কি বলল জানি না, তবে সেটা শুনে নীলশঙ্করের চেহারায় একটা ঝিলিক খেলে গেল। ঠোঁটের কোণে ফুটে উঠল একটা রহস্যময় হাসি। বলল, বটে বটে, ঠিক আছে। মোবাইলটা কানের কাছ থেকে নামিয়ে বলল, চলো একবার ঘটনাস্থল থেকে ঘুরে আসি। বাইকে? ঘণ্টাখানেক তো লাগবে, ও ব্যাপার না। আর তাছাড়া তোমার এই গোয়েন্দা বন্ধুটির গাড়ি কেনার অর্থ নেই, তাই আপাতত তোমার 2 চাকার গাড়িখানাই অন্ধের যষ্টি। যাওয়া যাক। দরজায় তালা এঁটে আমরা সিঁড়ি দিয়ে নেমে আসলাম। বাইরে শহরটা রোদ্দুরে তেতে উঠেছে। আমরা বাইক নিয়ে ঘটনাস্থলে পৌঁছাতেই দেখলাম বাড়িটাকে যেমন কল্পনা করেছিলাম ঠিক তেমনটা নয়। ছোট রাস্তার মোড় থেকে খানিকটা ঢুকে পুরনো আমলের 3 তলা একটা বাড়ি। বাড়ির সামনের দিকটায় প্রাচীর তোলা। প্রাচীরের শরীরের অবস্থা বর্তমানে কুষ্ঠরোগীর শরীরের মতো। দরজা খুলে ভেতরে প্রবেশ করলাম। গেটে দারোয়ান নেই, তবে ভেতরে ঢুকতেই একজনের সাথে দেখা হলো। পরিচয় শুনে জানলাম এই বছর 50-55 বয়সী লোকটাই এই বাড়ির মালিকের ভৃত্য, যে প্রথম দেখেছিল উর্মিলা দেবীর মৃতদেহটা। বাড়ির মতোই চাকরটার শরীরও খুব একটা জুৎসই নয়, ভাঙাচোরা হাড় ঝিরঝিরে শরীর, তার ওপর খালি গা। বলল, আগে আপনারা কারা? শরীরের সাথে কণ্ঠের বেশ তারতম্য আছে। পরিচয় দিতেই চণ্ডীদাসের মুখ কেমন শুকিয়ে গেল। সেটা পুলিশি ভয় নাকি আবারও উর্মিলা দেবীর অমন বিভৎস দেহটাকে মনে করে সেটা বুঝতে পারলাম না। আর সেটারই খানিকটা প্রকাশ পেল কণ্ঠেও। বলল, আগে বাবু তো এখন নেই। আমরা আপনার বাবুর সাথে কথা বলতে আসিনি, আপনার সাথেই কথা বলতে এসেছি। আমার সঙ্গে? হ্যাঁ। আচ্ছা, তার আগে বলুন, ঘরটি কি আবার ভাড়া দেওয়া হয়েছে? আগে না, পুলিশ সিল করে গিয়েছিল, গতকাল এসে খুলে দিয়েছে। চণ্ডীদাস আমাদের সিঁড়ির দিকে ইশারা করে হাঁটতে শুরু করলো। আমরাও পিছনে পিছনে গেলাম। আগেই বলেছি, বাড়িটা মোটের ওপর খুব বেশি আভিজাত্য প্রকাশ করে না। তেমনই করে না এখানকার বাসিন্দারা। এখানে সাধারণত মাঝারি আয়ের মানুষই মাথা গোঁজে। আমরা সিঁড়ি বেয়ে 3 তলার লম্বা বারান্দায় এসে দাঁড়ালাম। উত্তর দক্ষিণে একটা লম্বা বারান্দা, এক পাশে খোলা রেলিং আর অন্য পাশে একটু বাদে বাদে 3টি দরজা। আমরা শেষের দরজাটার সামনে দাঁড়ালাম। চণ্ডীদাস দরজা খুলে দিল। তারপর অন্ধকারে হাতড়িয়ে সুইচ জ্বালাতেই ঘরের ভেতরের অন্ধকার মিলিয়ে গেল। একটা কাজ করুন,
আপনি ছাদে যান, আমরা আসছি। চণ্ডীদাস চলে যেতেই নীলশঙ্করের দৃষ্টি পড়ল আমার ওপর। বলল, কি বুঝলে? চণ্ডীদাস এই ঘরের সাথে অপরিচিত নয়, বিশেষ করে অন্ধকারে হাতড়িয়ে আলোর সুইচ জ্বালানো খুব একটা সহজ কাজ নয়। আর মানুষটা যদি বাইরের কেউ হয় তাহলে প্রায় অসম্ভব। যাক, লন্ডনে গিয়ে তাহলে কাজটা হয়েছে। কথাটা বলেই নীলশঙ্কর সামনের দিকে এগিয়ে গেল। মধ্যবিত্ত পরিবারে যে সকল আসবাবপত্র থাকা দরকার তার সবই আছে। প্রথমে একটা ছোট বারান্দার মতো ঘর পেরিয়ে শোয়ার ঘর। এই বাইরের ঘরের এক পাশে রান্নার কাজ আর অন্য পাশে বাথরুম। আমরা ভেতরে গিয়ে ঢুকলাম। ঘরের এক পাশে একটা খাট, বিছানার চাদর এখনো বেশ পরিপাটি। ঘরের কোনো জিনিস এলোমেলো নেই। তার পাশে রাখা একটা কাঁচ লাগানো টেবিল, অন্য পাশে আরেকটা টেবিল। এই টেবিলের ওপর রাখা একটা টিভি। বিছানায় শুয়ে শুয়ে দেখতে সুবিধার জন্যই এমন ব্যবস্থা। দেওয়ালে কয়েকটা ফটো ফ্রেম ঝোলানো, তাতে ফুটে উঠেছে সুজয় গুপ্ত আর তার স্ত্রী উর্মিলা দেবীর হাসি হাসি মুখ। সবগুলো ছবিতেই কেবল দুজনই। প্রথম দেখাতে ঘরটাকে ক্রাইম সিন বললে বিশ্বাস হবে না, অথচ 3 মাস আগে এই ঘরের মেঝেতেই ঘটেছিল এক নৃশংসতা। এক ঝলক সবটা দেখে নিয়ে নীলশঙ্কর বলল, চলো ছাদটায় গিয়ে একবার দেখে আসি। আমরা ঘরের দরজা ভেজিয়ে দিয়ে বাইরে বেরিয়ে আসলাম। আসার আগের মুহূর্তে নীলশঙ্কর চট করে একবার ফ্রিজের দরজাটা খুলে কয়েক সেকেন্ড চোখ বুলিয়ে নিল। সিঁড়ির দিকে যেতে যেতে বলল, কি বুঝছো? তেমন কিছু নয়, অথচ ডাক্তার বলছে খুনের সময় রাত 2টো থেকে 3টে, অথচ বিছানার চাদরে কোনো ভাঁজ নেই। এর কারণ দুটো হতে পারে। এক, উর্মিলা দেবী বিছানায় যায়নি, হতে পারে সে সোফায় বসে টিভি দেখছিল। আর 2, উর্মিলা দেবীর মৃত্যুর পর খুনি আবারও বিছানা আগের মতো গুছিয়ে রাখে। আর কিছু লক্ষ্য করনি? এইবার আমি আরেকটু মনে করার চেষ্টা করলাম, কিন্তু আরও কোনো বিশেষ কিছু যে নজরে পড়েছিল তেমনটা মনে পড়ছে না। বললাম, কই, আর তো তেমন কিছু দেখলাম না। কথা বলতে বলতে আমরা ছাদে পৌঁছে গেলাম। নীলশঙ্কর আর এই বিষয় নিয়ে কোনো কথাই বলল না। দেখলাম জলের ট্যাঙ্কের পাশে দাঁড়িয়ে আছে চণ্ডীদাস। জলের ট্যাঙ্কটা খুব বেশি উঁচু নয়, ফুট 6, তবে বেশ প্রশস্ত। পাশে একটা লোহার সিঁড়ি। আমরা সেই সিঁড়ি দিয়েই উপরে উঠলাম। চণ্ডীদাস বলল, এইখানেই ভাসছিল লাশটা। বলেই সে ট্যাঙ্কের মুখ খুলে দিল। এখন ভেতরে চকচকে জল নিচ অবধি দেখা যাচ্ছে। জলের একটা ঠান্ডা হাওয়া এসে লাগছে মুখে। নীলশঙ্কর কিছুক্ষণ দেখল, তারপর বলল, দেওয়ালে ফটো ফ্রেমের দাগটা দেখোনি? কোন দেওয়ালে? ঘরে কেউ কিছু একটা খুঁজছিল অরিত্র, আর সেটা খুঁজতে গিয়ে তাকে দেওয়ালে টাঙানো ছবিগুলো নামাতে হয়েছে। কাজ শেষে সব ছবিগুলো যথাস্থানে রাখলেও একটি ছবিতে একটা ভুল আছে, যদিও চোখে পড়ার মতো নয়, কারণ দুটো ফ্রেমের সাইজ প্রায় একই, 1/2 ইঞ্চির মতো ছোট বড়। চলো, আপাতত এখানকার কাজ শেষ। সত্যি বলতে কি, এই বিষয়টা আমার চোখেই পড়েনি। আমি একবার মনে করার চেষ্টা করলাম, কিন্তু স্মৃতিতে সেই ছবি নেই। সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে দাঁড়ালাম লোহার জং ধরা দরজার কাছে, সাথে চণ্ডীদাসও। এইবার বেরিয়ে যেতে যেতে নীলশঙ্কর তার উদ্দেশ্যে বলল, ঘরে তালা লাগিয়ে রাখবেন, আমরা কালকে সকালে আসব, আর সবাইকে বলবেন যেন উপস্থিত থাকে। বলেই নীলশঙ্কর আর আমি দরজার ফাঁক দিয়ে বেরিয়ে আসলাম বাইরে। পাকা রাস্তা হলেও এই দিক দিয়ে যান চলাচল খুব একটা হয় না। মাঝে মাঝে ভ্যান, রিক্সা, সাইকেল এইসব যাওয়া আসা করছে। রাস্তার ওপাশে একটা দোকান চোখে পড়ল। 2টি গোল্ড ফ্লেক চেয়ে নিয়ে দোকানের সামনে ঝোলানো লাইটার দিয়ে তাতে অগ্নিসংযোগ করতে করতে নীলশঙ্কর বলল, কালকে আবার আসবো, এই কথাটা শুনে লোকটার মুখের অবস্থা কেমন হয়েছিল লক্ষ্য করে চরিত্র? প্রশ্নটা শুনে আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম। সত্যি কথা বলতে কি, এই জিনিসটা আমি লক্ষ্য করিনি। সেটা বলতেই নীলশঙ্কর এক রাশ ধোঁয়া ছেড়ে বলল, লক্ষ্য করা উচিত ছিল। আমিও সিগারেট ধরালাম। তারপর আবার ফিরে আসলাম দাঁড় করিয়ে রাখা মোটরসাইকেলের পাশে।
আশা করি সব কিছু ভালো করে দেখে নিয়েছো। তা নিয়েছি। বেশ, তোমার কথা তো শুনলাম, এবার আমার পর্যবেক্ষণের বিষয় বলি। প্রথমেই যে জিনিসটা আমার চোখে পড়েছে সবার আগে সেটা হলো ঘরের একটি জিনিসেও ধুলোর কোনো প্রলেপ নেই। কিন্তু যে ঘর 3 মাস ধরে বন্ধ, তার উপর পাশেই কাজ চলছে বিল্ডিংয়ের, সেই ঘরের প্রতিটা জিনিসে যতটা ধুলো থাকার কথা ততটা নেই। অর্থাৎ পুলিশ ঘর সিলগালা করেছে ঠিকই, একজনের প্রবেশ আটকাতে পারেনি। ঘরে কয়েকদিন আগেই কেউ ঢুকেছিল এবং আবারও ঘরের প্রতিটা জিনিস ভালোভাবে মুছে দিয়েছে। তার ভয় ছিল কয়েকদিন পর আবার আদালতে কেসটা উঠবে, তখন যদি পুলিশ আবারও তদন্ত করে, যদিও সে নিজেও জানে পুলিশ কিছুই পারবে না, কিন্তু ধরা পড়ার ভয় একবার মনের ভেতর ঢুকলে সেটা খুব সহজে বের হয় না। অর্থাৎ কাজটা এমন কেউ করেছে যে কিনা এই কাজের জন্য অভিজ্ঞ আর নার্ভযুক্ত নয়, আর এমন কাজ করতে পারে সেই যার এই বাড়িতে বিচরণ অগাধ করতে পারে। এরপর ছবিটার কথা তো বললাম, যার অর্থ লোকটি কিছু একটা খুঁজেছে। এখন প্রশ্ন হলো কি? ফ্রিজে খাবার রান্না করা আছে, যেটা একবারের জন্যেও খাওয়া হয়নি, পুরোটাই আছে, যার অর্থ হলো সুজয় গুপ্ত যদি সত্যি বাড়িতেই লুকিয়ে থাকতো তাহলে ফ্রিজে খাবার থাকতো না। যে লুকিয়ে থাকছে সে বাইরে বের হতে চাইবে না খুব একটা, কিন্তু এখানে তেমনটা হয়নি। এছাড়া তোমার যুক্তিগুলোও সঠিক, বাকিটা কাল। আপাতত অন্য কাজ করা যাক। এক নাগাড়ে কথাগুলো বলে সিগারেটে একটা টান দিয়ে বাকি অংশটা পায়ের নিচে পিষ্ট করে বাইকে উঠল। আমিও পিছনে উঠে বসলাম। বাইকের ইঞ্জিন চালু হলো। পরের দিন সকালবেলা ঘুম ভাঙল নীলশঙ্করের কল পেয়ে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে আসলো, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, 10 মিনিটের মধ্যে আমি তোমার বাসার নিচে আসছি। হ্যাঁ, তুমি এখানে কেন? দেখা হলে বলছি। কলটা কেটে দিয়ে দ্রুত ছুটলাম বাথরুমে। কোনো মতে চোখে জলের ছিটে দিয়ে বেরিয়ে আসলাম। পুরোপুরি তৈরি হয়ে যখন গলির মুখটায় দাঁড়ালাম, দেখলাম নীলশঙ্কর এরই মধ্যে পৌঁছে গিয়েছে এবং ওর হাতের সিগারেটের কিছু অংশ পুড়ে ছাই। এই দেরি হয়ে গেল। অ্যাপ্রক্সিমেটলি 3 মিনিট। বাহন তৈরি, তাহলে যা যাক। তাকিয়ে দেখলাম আমাদের থেকে হাত কয়েক দূরে দাঁড়িয়ে আছে একটা পুলিশের গাড়ি। ইঞ্জিন এখনও চলছে। এগিয়ে গিয়ে দেখলাম ভেতরে বসে আছে ইন্সপেক্টর শিবনাথ মিশ্র, ওনার পাশে আর একজন। আমরা দুইজন পিছনের সিটে বসলাম। পরিচয় করিয়ে দিই, ইনি হলেন ইন্সপেক্টর সুভাষ বসু। লোকটাকে না দেখলেও নামটা শুনেছি। উর্মিলা দেবীর মৃতদেহ উদ্ধার থেকে শুরু করে সুজয় গুপ্তের সাজা পাওয়া অবধি সবচাইতে বড় ভূমিকা ছিল এই ব্যক্তিটির। গাড়ি এর মধ্যে চলতে শুরু করেছে। যেতে যেতে ইন্সপেক্টর সুভাষ বসু আর একবার গোটা কেসের ফিরিস্তি দিয়ে গেল। এমনকি তিনি এখনও নিশ্চিত যে খুন আর কেউ নয়, বরং সুজয় গুপ্তই করেছে। যদিও নীলশঙ্করকে সে বিষয়ে কোনো কথা বলতে শুনলাম না। সে একইভাবে মাথা নিচু করে বসে আছে। বসে আছে নাকি ঝিমোচ্ছে বুঝতে পারলাম না। দুই চোখ বন্ধ। পুরো রাস্তা এইভাবে থাকার পর অবশেষে মাথা তুলল যখন গাড়িটা ব্রেক কষে দাঁড়ালো। খানিকটা চমকে উঠে খোলা জানলা দিয়ে বাইরে তাকালো, তারপর দরজা খুলে নেমে পড়ল। ইন্সপেক্টর সুভাষ বসুর কথা ভেবে মনে মনে হাসিই পেল। দিব্যি বুঝতে পারলাম নীলশঙ্কর শুধু ঝিমোচ্ছিলই না, বরং পুরোটা পথ বেশ খানিকটা ঘুমিয়েও নিয়েছে। অথচ সুভাষ বসু পুরো রাস্তা কথা বলে গিয়েছেন নিজের ইচ্ছের মতো। ওনার এইসব কথায় বিরক্তির আভাসটাই ফুটে উঠেছিল বেশি করে। গতকালের মতো আজও ভেতরে প্রবেশ করার জন্য কারোর অনুমতি নিতে হলো না। দরজা খোলাই ছিল, আর তাই আমরা কোনো বাধা ছাড়াই ভেতরে ঢুকলাম। একটু দূরেই চাকর চণ্ডীদাস কিছু একটা করছিল। এইবার আমাদের দেখে তার কাজ ফুরালো। তাড়াতাড়ি এগিয়ে আসলো এবং বলল, আসুন বাবু, আসুন আসুন, মালিক আপনাদের জন্যই অপেক্ষা করছে। আর বাকিরা? হ্যাঁ, তারাও আছে নিজ নিজ ঘরে। আসুন আসুন আসুন। চণ্ডীদাস আমাদের নিয়ে গিয়ে দোতলার একটি ঘরে বসালো।
কিছুক্ষণ পর ভেতরে প্রবেশ করলেন একজন ৬০-৬২ বয়সী বৃদ্ধ। বয়স বাড়লেও শরীর এখনও বেশ মজবুত বলেই মনে হলো। হাঁটার সুবিধার্থে লাঠির ব্যবহার করেন না, চেহারার পুরোটা জুড়েই গাম্ভীর্যে পরিপূর্ণ। তবে একটা বিষয় বুঝতে পারলাম, আমাদের আশাতে তিনি খুশি হননি। বৃদ্ধ বসলেন আমাদের সামনে দাঁড় করানো একটা রাজকীয় চেয়ারে। তারপর খানিকটা বিরক্ত কণ্ঠেই বললেন, চণ্ডী, বাকিদের ডেকে পাঠা। না বিশ্বজিৎ বাবু, বাকিদের ডাকতে হবে না, সবার সাথে আলাদা আলাদা করে কথা বলবো। সুজয় গুপ্ত এখানে কয় বছর ধরে ছিল? 5 বছর। আপনার সাথে কেমন সম্পর্ক ছিল? শুধুই কি মালিক ভাড়াটিয়া, নাকি এর বাইরেও? আমি ওকে নিজের ছেলের মতোই দেখতাম। আপনার কি মনে হয় সুজয় গুপ্তই উর্মিলা দেবীকে খুন করেছেন? এইবার বৃদ্ধ খানিকটা সময় নিলেন, কিছু একটা ভাবলেন, তারপর বললেন, আমার সাথে এ বিষয়ে কখনো কথা হয়নি, আমি জানতেও চাইনি কিছু। জানতেও চাননি মানে আপনি কিছু দেখেছিলেন তাই তো? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে, আমারও হয়। মানে কি আমরা সবাই খুন করি? তার মানে আপনি নিজেও এটা বিশ্বাস করেন না? না, করি না, আর কখনো করবো না। ঘরে যেন একটা বোমা পড়ল। নীলশঙ্করের চোখে কেমন যেন একটা ভাব ফুটে উঠল, ঠিক যেমনটা দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন ধপ করে নিভে যায়। ওর এমন আচরণের কোনো কারণ খুঁজে পেলাম না, আর বুঝতেও পারলাম না। ওর স্থির 2 চোখ ঘুরে গেল আরেকটি চেয়ারে বসে থাকা ইন্সপেক্টর সুভাষ বসুর দিকে। সুভাষ বসুর মাথা নিচু। এত বড় একটা কথা যিনি এমন বেমালুম চেপে গিয়েছে কেসটাকে সহজ সরল করার জন্য, তার মাথা উঁচু থাকার কথা নয়। করতে পারলেনও না। চোয়াল শক্ত হয়ে আসছে নীলশঙ্করের। পরিস্থিতি সামাল দিতে মিনিট খানেক লাগলো। নীলশঙ্কর প্রশ্ন করল, ঠিক আছে বিশ্বজিৎ বাবু, আজ তাহলে উঠি। বলেই চেয়ার ছেড়ে উঠে পড়ল। আমরাও আসন ছাড়লাম। 4 তলা এই বাড়িতে ওপর নিচ মিলিয়ে মোট 5 পরিবারের বাস। বাকি ঘরগুলো ফাঁকাই পড়ে থাকে বেশিরভাগ সময়। প্রথমেই কথা হলো 4 তলার ভাড়াটিয়া নকুল কুমারের সাথে। ভদ্রলোকের বয়স 50 পেরিয়েছে। কথা বলেন ধীরে ধীরে, শান্তভাবে, কণ্ঠে কোনো ব্যস্ততা নেই। বললেন, হ্যাঁ, সুজয় গুপ্তের সাথে আমার পরিচয় এই বাড়িতে আসার পর। বেশ আমুদে মানুষ, সেই সাথে মিশুকেও। অফিস থেকে ফেরার পথে তার দোকান, মাঝে মাঝেই বসতাম, চায়ের সাথে টুকটাক আড্ডাও হতো। তবে সে কখনো আমাকে চায়ের বিল দিতে দেয়নি। সুজয় গুপ্তের দোকানে আপনি শেষ কবে বসেছিলেন? এই ঘটনার 2 দিন আগে। স্বাভাবিক কথাবার্তা হচ্ছিল? মানে কোনো অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিলেন? অনেকক্ষণ বসেছিলাম। সেদিন সুজয়কে আরো বেশি আমোদ লেগেছিল। সেই কলকাতার বাইরে যাচ্ছে এটা বলেছিল? হ্যাঁ, বলেছিল তো। এই বাড়িতে তার সবচাইতে বেশি ঘনিষ্ঠতা কার সাথে ছিল জানেন? অজিত বাবুর সাথে সুজয়ের বেশ ভালো ওঠা বসা ছিল। মাঝে মাঝে অনেক রাতে ছাদে গেলে ওদের দেখতে পেতাম। আমাকেও বসতে বলতো, কিন্তু আমি মদ পান করি না। ওয়েল, শেষ প্রশ্ন, আপনার কি মনে হয় যে সুজয় গুপ্ত খুন করেছে? এতক্ষণ প্রতিটা প্রশ্নের উত্তর তৎক্ষণাৎ দিলেও এইবার নকুল কুমার একটু চুপ থাকলেন। বুঝলাম ভদ্রলোকের মনের ভেতরে কাজ করছে একটা দ্বিধা। বললেন, দেখুন, পুলিশ বলছে অপরাধী সেই, তবে আমার তা মনে হয় না। বিয়ের এতদিন পর সন্তান না হলেও কখনো ওদের অখুশি দেখিনি। আমরা উঠে পড়লাম। ঘর থেকে বেরিয়ে এসে নীলশঙ্কর বলল, চলো এখন অজিত বাবুর সাথে দেখা করে আসি। অজিতবাবু অর্থাৎ অজিত কুমার মণ্ডল 3 তলার সিঁড়ির কাছের ঘরটার বাসিন্দা।
যদিও নকুল কুমার তাকে বাবু বলে সম্বোধন করলেন, কিন্তু ওনার সাথে দেখা হওয়ার পরে বুঝলাম বয়স আন্দাজ 40। সুজয় গুপ্তের সমবয়সী এই লোকটির চরিত্র নকুল কুমারের ঠিক উল্টো। এক কথায় বলতে গেলে অজিত কুমার এমন লোক যার ঠোঁট হাসলেও চোখ হাসে না। বললেন, আমি আর সুজয় মাঝে মাঝে ছাদে বসতাম, এটা ঠিক, কিন্তু এর বেশি কিছুই না। তবে হ্যাঁ, বন্ধুত্ব বোধহয় একটা ছিল, তবে সেটা কেবল ওই রাতেই। কিন্তু শুনলাম আপনার সাথেই তার সবচাইতে বেশি ঘনিষ্ঠতা ছিল। ছিল বুঝি, হয়তো, কিন্তু বললাম তো সেটা কেবল ওই রাতেই, সেটাও সপ্তাহে একদিন, যদিও আমি প্রতিদিনই ছাদে যাই। শেষবার কবে বসেছিলেন? যেদিন সুজয় কলকাতার বাইরে গিয়েছিল তার একদিন আগে। কোথায় গিয়েছিল সে বিষয়ে কিছু বলেছিল? না, আর আমিও প্রশ্ন করিনি। আপনার কি মনে হয় সে সত্য কথা বলছে? সত্য মিথ্যা যাচাই করবে পুলিশ, আমি না। হ্যাঁ, দ্যাটস ট্রু, এটা পুলিশের দায়িত্ব। আচ্ছা, শেষ প্রশ্ন, আপনি তো 3 তলায় থাকেন, সুজয়বাবুর সব চাইতে কাছে, আপনি কিছু শুনতে পাননি সে রাতে? না, পাইনি। ভেবেছিলাম এই শেষের প্রশ্নের উত্তরটা দিতে অজিত কুমার কিছুটা সময় নেবেন, কিন্তু তেমনটা হলো না। উত্তর দিলেন মুখের ওপর। নীলশঙ্কর উঠে পড়ল, তারপর দরজার দিকে যেতে যেতে কি মনে হতে আবার ঘুরে তাকিয়ে প্রশ্ন করল, আপনার মিসেসকে দেখছি না যে, তিনি নেই? স্ত্রীর কথা শুনতেই 2 চোখ যেন রাগে জ্বলে উঠল অজিত কুমারের। সেটা বেশিক্ষণ স্থায়ী হলো না ঠিকই, কিন্তু নীলশঙ্করের চোখে সেটা আড়াল হলো না। সে আর কিছু না বলেই বেরিয়ে গেল ঘর থেকে, পিছন পিছন আমি। লোকটির কথাবার্তা আমার ঠিক মনে হলো না। হ্যাঁ, একটু খোঁজ খবর নিতে হবে। আমার মনে হয় লোকটা কিছু জানে কিন্তু বলছে না। তাছাড়াও তিনি আর সুজয় গুপ্ত ছাড়া 3 তলায় কিন্তু আর কেউই থাকে না, তাই সুযোগটা সবচাইতে বেশি ওনারই। তোমার কি মনে হয়? নীলশঙ্কর আমার এই প্রশ্নের কোনো উত্তর দিল না, কেবল হাঁটতে হাঁটতে তাকালো আমার দিকে। দেখলাম ওর চোখের দৃষ্টি উজ্জ্বল। আমরা সিঁড়ি দিয়ে দোতলায় নেমে আসলাম। প্রথমেই কথা হলো বিবেক আগরওয়াল নামের এক ভদ্রলোকের সঙ্গে। বিবেক আগরওয়াল কলকাতার মানুষ নয়, কথা বলেন হিন্দি আর বাংলা মিশিয়ে। একটা বেসরকারি ফার্ম হাউসে চাকরি করেন। সেই চাকুরির সুবাদেই ভদ্রলোক কলকাতায় থাকেন। বললেন, हमारा बंगला अच्छा नहीं আছে, इसीलिए কারো সাথেই रिश्ता হয়নি। সুজয় বাবু अच्छा आदमी, लेकिन আমাদের বাতচিত হয় না বললেই চলে। আপনার স্ত্রী তো খুব ভালো বাংলা বলেন, পুলিশের ইজেহার থেকে জেনেছি। हाँ हाँ, শর্মিলা তো কলকাতার মেয়ে আছে, সে বাংলা আচ্ছা বলে। এতক্ষণ পর্দার ওপাশে একজন ছায়ামূর্তি লক্ষ্য করছিলাম। এইবার তিনি বেরিয়ে আসলেন, আর বেরিয়ে আসতেই আমার আর নীলশঙ্করের 2 চোখ ধাঁধিয়ে গেল। যাকে বলে ডার্ক সাইডে সুন্দরী, বয়স 30 কি 32, যৌবনের উপচে পড়া জোয়ার নিজের মধ্যে দমিয়ে রাখতে অক্ষম। বিবেক আগরওয়াল এই বয়সে এমন একজন নারীকে কিভাবে নিজের জালে আটকালেন সেটা বুঝতেই পারলাম না। নীলশঙ্কর পরের প্রশ্নটা করল শর্মিলা দেবীর উদ্দেশ্যে। উর্মিলা দেবীর সাথে আপনার কেমন সম্পর্ক ছিল? উর্মিলা মাঝে মধ্যে আমার কাছে আসতো, আমিও যেতাম। তার মানে আপনাদের একটা ভালো সম্পর্ক ছিল, তাই তো? সবার সঙ্গে যা আমার সঙ্গেও তাই। ও সবার ঘরেই যেত। কথাও হতো নিশ্চয়ই অনেক? হ্যাঁ, হতো। কখনো আপনি তার মুখে সাংসারিক কোনো কিছু নিয়ে বলতে শুনেছেন? খুব বেশি নয়, তবে আমাকে একদিন বলেছিল ওদের মধ্যে কি যেন একটা ঝামেলা চলছে। শুধুই কি ঝামেলা, নাকি এর থেকেও বেশি কিছু? এইবার শর্মিলা দেবী একবার স্বামীর দিকে তাকালেন, তারপর আবারও আমাদের দিকে তাকিয়ে বললেন, খুব কাঁদছিল একদিন, গালের দাগ দেখেছিলাম। কারণ বলেছিল? না। আপনার কি মনে হয় তাদের মধ্যে কোনো কিছু নিয়ে ঝামেলা চলছিল? জানি না আমি। ঠিক আছে, সেটা না হয় আমরা জেনে নেব। নমস্কার। আমরা দুজনেই বেরিয়ে আসলাম। এই প্রথম নীলশঙ্করের চেহারায় একটা গম্ভীর ভাব লক্ষ্য করলাম, তবে এই গাম্ভীর্যের কারণ ঠিক বুঝতে পারলাম না।
দাম্পত্য জীবনে একটু আধটু কথা কাটাকাটি হয়, মাঝে মাঝে সেটা একটু বেশি পর্যায়েও যায়, এটাই জগতের নিয়ম। এই নিয়মকে উপেক্ষা করার ক্ষমতা কারোরই নেই। সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতেই নিচের ভাড়াটিয়া শচীন মেহতার সঙ্গে দেখা হয়ে গেল। ভদ্রলোক আপাতত বিপত্নিক, স্ত্রী মারা গিয়েছে বছর 3 হলো, সুইসাইড। স্ত্রীর মাথার ব্যামো ছিল, চিকিৎসাও চলেছিল অনেক, চেষ্টার কমতি ছিল না, কিন্তু শেষ পর্যন্ত এই বাড়িরই ছাদ থেকে আছড়ে পড়েন নিচে। স্ত্রীর এমন মৃত্যুর পর শচীন মেহতা আর দ্বিতীয়বার বিয়ে করেননি, থাকেন বৃদ্ধা মাকে নিয়ে। বয়স আন্দাজ 38-40 হবে, বেশ সুদর্শন চেহারার অধিকারী। কথাবার্তায় জানতে পারলাম শচীন মেহতা একটা কোম্পানির সিনিয়র মার্কেটিং ম্যানেজার। তিনি যে শুধুই এই পদ পাননি, বরং নিজের অভিজ্ঞতাতেই পেয়েছেন, সেটা বুঝিয়ে দিলেন কথাবার্তায় আর আচার আচরণে। মার্কেটিং পর্যায়ে যারা কাজ করে তাদের মাঝে এই স্বভাবটাই সবচাইতে বেশি লক্ষ্য করা যায়। বললেন, সুজয়বাবুর সাথে আমার খুব ভালো সম্পর্ক না থাকলেও খারাপ সম্পর্কও ছিল না। আর তাছাড়া আমি কথা বেছে খাওয়া মানুষ, কথার মাধ্যমেই সম্পর্ক তৈরি করতে হয়। সেই সুবাদেই পরিচয় হয়েছিল। শুধু পরিচয়ই না, 3বার আমরা একটা বারে বসেছিলাম। কিন্তু মজার ব্যাপার হলো, সুজয়বাবু 3বারই নিজে বিল মিটিয়েছিলেন। আমি দিতে চাইলে বলেছিলেন, যদি এমনটা করি তাহলে নাকি এইবারই শেষ। তার মানে এর বাইরে কখনো কোনো কথা হয়নি? না। আর তাছাড়া আমি সেই সকালে বেরিয়ে যাই, ফিরতে ফিরতে অনেক রাত। এর মধ্যে আলাদা করে কারোর সাথে বন্ধুত্ব করার সময় পাই না। বুঝলাম এইবারেও আমাদের হতাশই হতে হবে। আর হলোও তাই। শচীন মেহতার থেকে তেমন কিছুই জানা গেল না যা এই কেসে কিছুটা হলেও আলোর নিশানা হয়ে আসে। ইন্সপেক্টর শিবনাথ মিশ্র এবং সুভাষ বসু আমাদের জন্য অপেক্ষা করছিলেন। যদিও গিয়ে মিশ্রবাবুকে স্বাভাবিক বলে মনে হলেও সুভাষ বসুর ধৈর্যের বাঁধ ভেঙেছে, আর সেটা প্রকাশ পেল ওনার কথাতেও। বললেন, কি এবার বিশ্বাস হলো তো? দেখুন, আপনারা পুলিশকে কি মনে করেন জানি না, কিন্তু পুলিশ নিজেদের কাজটা ঠিকমতোই করে। সেটা জানি সুভাষবাবু, কিন্তু তবুও নিজে থেকে একটু জেনে নিলাম আর কি। চলুন, এখানে আর কাজ নেই। লোহার জং ধরা গেট খোলাই ছিল। চণ্ডীদাসকে অবশ্য কোথাও দেখতে পেলাম না। আমরা আবারও এসে বাইরে দাঁড়িয়ে থাকা গাড়িতে চেপে বসলাম। ইন্সপেক্টর সুভাষ বসুর বিরক্তির কারণ অবশ্য একটা আছে, আর সেটা হলো পুলিশের আগে জবানবন্দিতে যেসব তথ্য উঠে এসেছিল এই কেসের বিষয় এইবারও ঠিক সেটাই উঠে আসলো, কেবল একটি তথ্য বাদে। আর সেটা হলো বাড়ির মালিক বিশ্বজিৎ বাবুর বলা কথাটা। এছাড়া সবই মিলে গেল হুবহু। আমাদের যথাস্থানে নামিয়ে দিয়ে ইন্সপেক্টর শিবনাথ মিশ্র চলে গেলেন। আমি আর নীলশঙ্কর গলির মুখটায় ঢুকে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলাম। নীলশঙ্কর দরজার তালা খুলে ভেতরে ঢুকে বিছানায় শরীরটা এলিয়ে দিতে দিতে বলল, আগে তুমি বলো, তারপর আমি। আমি যা দেখেছি সবটাই তো বলেছি, কিন্তু এর মধ্যে কেউ মিথ্যে বলছে বলে তো আমার মনে হলো না। তবে হ্যাঁ, ওই অজিত কুমার লোকটিকে আমার খুব একটা সুবিধের বলে মনে হলো না। মাথার ওপর কড়া ঋণের বোঝা থাকলে কারোরই মেজাজ ঠিক থাকে না অরিত্র। এটা নতুন কিছু নয়। আর ওনার স্ত্রী বাপের বাড়িতে, কারণ শ্বশুর বাড়ি থেকে কিছুটা সাহায্য আদায়ের চেষ্টা। তুমি কিভাবে জানলে? এই জন্যই বলি চোখ কান খোলা রাখতে। ভদ্রলোকের ঘরের অবস্থা দেখেছ? তাছাড়া টেবিলের ওপর একটা কাগজ পড়েছিল, যেটা 2 দিন আগে এসেছে। সেখানেই দেখলাম কোর্ট থেকে নোটিশ এসেছে। এমন অবস্থা, স্ত্রীকে বাপের বাড়ি পাঠানোর কারণ একটাই, কিছু অর্থ যোগের চেষ্টা। তবে এতে ওনার স্ত্রীর মত বোধহয় নেই, আর তাই ভদ্রলোক অমন বিরক্ত। বুঝলাম, কিন্তু কেসটা যেখানে ছিল সেখানেই তো আছে। কিন্তু সেটা বেশিক্ষণের জন্য নয়, কারণ আমার আন্দাজ যদি সঠিক হয় তাহলে আর আধ ঘন্টার মধ্যে একটা কল আসবে, আর তারপর আমাদেরও বেরিয়ে পড়তে হবে। কোথায়? সেটা নির্ভর করছে যে কল করছে সে কি বলছে তার উপর। কথাটা বলে নীলশঙ্কর ব্যানার্জি 2 চোখ বন্ধ করল।
চোখ খুলল তখন যখন বিছানার ওপরে পড়ে থাকা মোবাইলটা বেজে উঠল। খোঁজ পেলে? আচ্ছা, ঠিকানাটা মেসেজ করো। কথা বলেছো? ঠিক আছে, রাখছি। লাইন কেটে নীলশঙ্কর বলল, এখন যদি তোমাকে বলি আমাদের বর্ধমান যেতে হবে, তাহলে কি তুমি খুব বেশি আপত্তি করবে? একদম না, কিন্তু উদ্দেশ্যটা জানার কৌতূহল হচ্ছে। অপেক্ষা করো অরিত্র, সবটাই যদি এখানে বলে দিই তাহলে সাসপেন্স আর থাকলো কই? হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু যাবে কিসে? এবার আবার বলো না আমার এই বাইকখানাই তোমার অন্ধের যষ্টি। না, সেটা বলবো না। 8 ঘন্টার মধ্যে একটা ট্রেন আছে, এখনই বেরিয়ে পড়লে ধরতে পারবো। চলো। অগত্যা মনের ভেতরের কৌতূহল আপাতত দমিয়েই বেরিয়ে পড়তে হলো। এক্সপ্রেস ট্রেনটা যখন আমাদের বর্ধমানের স্টেশনে নামিয়ে দিল তখন বিকাল। যাত্রীর ভিড় খানিকটা কমে আসলে আমরা রাস্তায় এসে দাঁড়ালাম। নীলশঙ্কর হাতের ইশারায় একটা ট্যাক্সি দাঁড় করিয়ে ড্রাইভারকে একটা ঠিকানার কথা বলে উঠে বসল। আমিও পিছন পিছন উঠে বসলাম। নীলশঙ্কর চুপ। পুরো 8 ঘন্টার পথে কথা হলো না একটিও। ট্যাক্সিটা যখন আমাদের একটা রাস্তার মোড়ে এনে নামিয়ে দিল, প্রথম কথাটা বলল নীলশঙ্কর, সেটাও কানে ধরে থাকা মোবাইলটা পকেটে রাখার পর। চলো। আমরা হাঁটতে শুরু করলাম। রাস্তাটা ছোট হলেও জমজমাট, 2 ধারে সারি সারি দোকানপাট, তারই পাশ দিয়ে হাঁটছি আমরা। তারপর হঠাৎ নীলশঙ্কর একটা বাঁক নিয়ে গলির ভেতরে ঢুকে পড়ল। তারপর 2টো বাড়ি পরে এসে দাঁড়ালো। গেটের ওপরে বড় বড় অক্ষরে লেখা আনন্দধাম। দরজায় কলিং বেলের ব্যবস্থা নেই। নীলশঙ্কর লোহার দরজায় কড়া নাড়ল, একটু পর দরজা খুলে গেল। দেখলাম আমাদের সামনে দাঁড়িয়ে আছে একজন 27-28 বয়সী একজন যুবক। যুবকের মুখে এক রাস হাসি। বুঝলাম একটু আগে নীলশঙ্কর মোবাইলে এই যুবকের সাথেই কথা বলছিল। বলল, এসো শঙ্কর দা। উনি আছেন? হ্যাঁ। বলেই যুবকটি আগে আগে হাঁটতে লাগলো। আমি বললাম, এই তুমি একে চেনো? হ্যাঁ, আর আমি যার কথা বলেছিলাম এটা সেই ছেলেই, নাম চঞ্চল, বেশ কাজের। ভেতরে ঢুকে কয়েক পা এগিয়েই চঞ্চল নামের যুবকটি একটা ঘরে ঢুকে গেল। পিছন পিছন আমরাও ঢুকলাম। আর ঢুকতেই দেখি ঘরের ভেতরে একটা কাঠের চেয়ারে বসে আছেন বয়স 35-36 বয়সী একজন মহিলা। মহিলার কোলে তোয়ালে মোড়া একটা বাচ্চা। মহিলার বেশভূষা সাধারণ, কোলে বাচ্চা থাকলেও কপালে সিঁদুর নেই, নাক খালি, চোখে মুখে একটা শোকের ছাপ। ঘরের ভেতরের বাকি 2টো খালি চেয়ার আমরা দখল করলাম। নীলশঙ্কর কিছুক্ষণ মহিলার দিকে, কিছুক্ষণ কোলের বাচ্চাটার দিকে তাকিয়ে অবশেষে বলল, চঞ্চল বোধহয় আপনাকে সবটাই বলেছে। হ্যাঁ, বলেছে। হ্যাঁ, বুঝতে পারছি এমন অবস্থায় আপনাকে এইভাবে বিরক্ত করা ঠিক নয়, কিন্তু তবুও আমাদের কাজ তো করতেই হবে। সুজয় গুপ্তের সাথে আপনার পরিচয়টা কিভাবে হয়েছিল? প্রশ্নটা শুনে মহিলার দৃষ্টি একবারের জন্য ঘুরে গেল নীলশঙ্করের দিকে। তারপর আবারও কোলের বাচ্চাটার দিকে তাকিয়ে বললেন, বাবার মাধ্যমে। বাবাই সুজয়কে বাড়ি নিয়ে এসেছিল। কোন পরিচয়? ব্যবসায়িক বন্ধু। বাবার সাথে যারাই দীর্ঘদিন ব্যবসা করে তাদের সবার সাথেই ভালো সম্পর্ক হয়। তাদের কাউকে কাউকে বাড়িতেও নিয়ে আসতো। কিন্তু আপনার মনে ধরেছিল সুজয় গুপ্তকে? হ্যাঁ। সে বিবাহিত এটা জানতেন? প্রথমে জানতাম না, পরে সুজয় বলেছে। তবুও ভালোবাসতেন? হ্যাঁ, বাসতাম। আর সুজয়? প্রথমে রাজি হয়নি, পরে রাজি হয়। আর আপনার বাবা? আমার জন্য রাজি হয়েছিল। এটা সুজয় গুপ্তের প্রথম স্ত্রী জানতেন? না, সুজয় জানাতে চায়নি। কিন্তু একটা সময় তো জানতে পারতই। পারতো না, কারণ কারণ উর্মিমালার ব্লাড ক্যান্সার, শেষ স্টেজ। কিন্তু এটা তো অন্যায়, তাই না? হ্যাঁ,
কিন্তু আমি কখনো সুজয়কে চাপ দিইনি, বাধ্যও করিনি। সুজয়ও আমাকে বাধ্য করেনি কোনো কাজে। সুজয় খালি একটা বাচ্চার জন্য অপেক্ষা করত, আর আমি ওর ইচ্ছেটাই পূরণ করেছি। সে কি প্রতি মাসেই আসতো? কখনো মাসে একবার, আবার কখনো দুবার। আপনি কি জানতে চাচ্ছেন আমি বুঝতে পেরেছি। সুজয় সেদিন আমার কাছে এসেছিল কিনা, তাই তো? হ্যাঁ, এসেছিল 3 দিনের জন্য। আপনি কি সেটা পুলিশকে জানাতে চান? আপনার কি ধারণা জানানো উচিত? দেখুন, সুজয় গুপ্ত 12 বছরের জেলের সাজা শুনতে রাজি ছিল, কিন্তু এই কথাটা জানাতে রাজি হয়নি, তাই আমরাও জানাতে চাই না। সত্যি বলতে কি, আমার মনে একটু সংশয় ছিল, সেটাই কাটাতে এখানে আসা। এখন তাহলে উঠি, নমস্কার। ভেবেছিলাম নীলশঙ্কর হয়তো আরও কিছুক্ষণ অপেক্ষা করবে, কিন্তু দেখলাম সে এরই মধ্যে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে এবং দরজার দিকে হাঁটতেও শুরু করেছে। আমিও পিছন পিছন বেরিয়ে পড়লাম। আমাদের কথা হলো একেবারে বাড়ি থেকে বেরিয়ে একটা দোকানের সামনে দাঁড়িয়ে সিগারেটে টান দিতে দিতে। তার মানে এই কারণেই সে সত্যটা বলতে চায়নি। হ্যাঁ, একদিকে স্ত্রীর মৃত্যু ঘনিয়ে আসছে, আর অন্যদিকে সন্তানের বাবা না হওয়ার আক্ষেপ। আর তাই বীণা দেবী যখন আসার আলো দেখালো, তখন আর লোভটা সামলাতে পারেনি। কিন্তু সেটা বললেও তো খুব বেশি ক্ষতি হতো না। সেটাই, কিন্তু সুজয় গুপ্ত কেন জানাতে চায়নি সেটাই বুঝতে পারছি না, জানো তো। যাই হোক, বীণা দেবী মিথ্যে বলছে না, চঞ্চল সব খোঁজ নিয়েছে। সে তো বুঝলাম, কিন্তু তুমি বীণা দেবীর খোঁজটা পেলে কিভাবে? সুজয় গুপ্তকে কারাগারে রাখা হয়েছিল, আর তার সাথে এই সময়টা যতজন দেখা করতে গিয়েছিল সেই তালিকায় বীণা দেবীরও নাম আছে। সেখান থেকেই খোঁজ নিয়ে এই পর্যন্ত। তাহলে এখন কি করবে? সুজয় গুপ্ত খুন করেনি এটা তো স্পষ্ট, তাহলে খুনটা করলো কে? খুন কে করেছে, কেনই বা করেছে, এই সব প্রশ্নের উত্তর পরের 3 দিনও জানা হলো না। এর মধ্যে আমি নিজে থেকে নীলশঙ্করকে কল করেছিলাম, কিন্তু রিসিভ হয়নি। কখনো বা মোবাইল ফোনটা সুইচড অফ। হয়তো নিজে থেকে একবার যেতাম, কিন্তু অফিসে হঠাৎই একটা কাজ পড়ে যাওয়ায় সেটাও আর সম্ভব হলো না। যদিও কেসটা নিয়ে আমার আগ্রহ আর কৌতূহলের শেষ নেই, কিন্তু তবুও নিজের খেয়ে নীলশঙ্করের সাথে বোনের মোষ তাড়ানোর চেয়ে এই কাজটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই 3 দিনে শহরে বিখ্যাত কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে হুমকি দিয়ে টাকা নেওয়ার ঘটনা বেশ কয়েকটা। কোনো এক অজ্ঞাত ব্যক্তি কল করে এবং ভিকটিমকে এমন কিছু বলে যাতে সে টাকা দিতে বাধ্য হয়। পুলিশ বলছে এর পেছনে কোনো গ্যাংয়ের হাত থাকতে পারে, এবং তাদের অনুমান এই গ্যাং পরিচালনা করে এমন কেউ যে পুলিশের প্রতিটা পদক্ষেপ সম্পর্কে ওয়াকিবহল। এমন সন্দেহ করার পিছনে কারণ হলো আজ পর্যন্ত পুলিশ যে কয়েকটি পদক্ষেপ নিয়েছে সে খবর আগেই অপরপক্ষের কাছে পৌঁছে গিয়েছে, এবং সেই অনুযায়ী তারা প্ল্যান করছে আরও এক ধাপ এগিয়ে। ফলাফল কাজটার পেছনে কার হাত আছে সেটা বুঝতে পুলিশ অক্ষম। যদিও এইসব এখনো মিডিয়া অবধি যায়নি, তথ্যগুলো সংগ্রহ করতে আমার খানিকটা বেগ পেতে হয়েছে, এটা অস্বীকার করছি না। আর আমি এই ঘটনারই পিছনে পড়ে আছি এই 3 দিন, আর তাতেই যারা এই কাজ করছে তাদের বিচক্ষণতার তারিফ না করে পারছি না। নীলশঙ্করের কলটা আসলো 4 দিন পর। বলল, হাতে সময় নেই, আমরা তোমার বাসার সামনে। আমি কিছু বলতে যাব তার আগেই লাইনটা কেটে গেল। আমরা মানে নীলশঙ্কর একা নয়, ওর সাথে আরও কেউ আছে। বাড়ির নিচে এসে দেখলাম রাস্তার ওপারে একটা কালো পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, আর সেই গাড়িতে হেলান দিয়ে আপন মনে সিগারেট টানছে আমার বন্ধু নীলশঙ্কর ব্যানার্জি। আমাকে দেখতে পেয়েই হাত নেড়ে ইশারা করলো। আমি রাস্তা পার হয়ে এগিয়ে গেলাম। তুমি আমাকে ফোন করেছিলে,
দুঃখিত বন্ধু, এই 4 দিন খুব ব্যস্ত ছিলাম, তাই কথা বলে ওটা হয়নি। চলো যেতে যেতে বলছি। বলেই প্রথমে নীলশঙ্কর আর পরে আমি গাড়িতে উঠে বসলাম। আর উঠতেই দেখি আমার ধারণাই ঠিক। ড্রাইভারের পাশের সিটে বসে রয়েছেন ইন্সপেক্টর শিবনাথ মিশ্র, আর পিছনের সিটে ইন্সপেক্টর সুভাষ বসু। আজকে ভদ্রলোকের চেহারা স্বাভাবিক, সেই দিনের মতো বিরক্তিভাবটা আর নেই। বুঝলাম এই কয়েকদিনে তিনি নিজের ভুলটা বুঝতে পেরেছেন এবং নীলশঙ্করের কথা মেনে নিতে বাধ্য হয়েছেন। বুঝতে পারছি তোমার মাথায় এখন অনেকগুলো প্রশ্ন ঘোরাফেরা করছে। একটা একটা করে বলি। প্রথমেই আমি তোমাকে একটু হতাশাই করব, আর সেটা হলো আমরা খুনিকে ধরতে পারিনি, আর পারবো না কখনো, কারণ তিনি এতটাই চতুর যে আমাদের হাত থেকে পিছলে অনেক দূরে চলে গিয়েছে। মানে ঠিক বুঝতে পারলাম না। প্রথম থেকে শুরু করি। তোমাকে তো বলেইছিলাম আমার শরীরটা কয়েকদিন হলো ভালো যাচ্ছে না, তাই ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য গিয়েছিলাম একবার। আর সেখানেই দেখা হয়ে গেল শর্মিলা দেবীর সাথে। আর দেখা হতেই শর্মিলা দেবী যেন ভূত দেখার মতো চমকে উঠলেন, আর তাতেই আমার খানিক সন্দেহ হলো। খোঁজ নিয়ে জানতে পারলাম তিনি এখানকারই একজন গাইনি ডাক্তারের কাছে এসেছিলেন, এবং ডাক্তারের সাথে কথা বলে জানতে পারলাম শর্মিলা দেবী প্রেগনেন্ট। হতেই পারে, তাছাড়া বিবেক আগরওয়ালকে দেখে এখনো বেশ শক্ত সামর্থ্য বলেই মনে হয়। আর সন্দেহটা এখানেই, যদি তাই হবে তাহলে শর্মিলা দেবী বাচ্চা অ্যাবর্শন করার কথা ভাবছে কেন? মানে বাচ্চা বিবেক আগরওয়ালের নয়? না, এমনকি তিনি কখনোই বাবা হতে পারবেন না, কারণ তিনি সম্পূর্ণভাবে অক্ষম। আর এই একটি কারণেই শর্মিলা দেবীকে বড় তাড়না দিত। তুমি তো তাকে দেখেইছো, এমন নারী সহ্য শক্তির অনেক ঊর্ধ্বে পৌঁছেও হোঁচট খায়। কিন্তু এটার সাথে এই কেসের কি সম্পর্ক? আছে আছে, আর সেটাও খুব গভীর। বলতে পারো এখানেই ঘটনার মূল সূত্রপাত। দাঁড়া বুঝতে পারলাম না। বুঝিয়ে বললেই বুঝতে পারবে। শর্মিলা দেবীর জীবনেও একদিন বসন্তের হাওয়া লাগলো। কথায় আছে এই বাতাসে বিষ আছে, আর সেই বিষেই মজল শর্মিলা দেবী নিজেও। বিবেক আগরওয়াল সকাল সকাল বেরিয়ে যায়, ফিরতে ফিরতে বিকেল, কখনো রাতে নাইট ডিউটিও করতে হয়। আর সেই সুযোগে একজন পুরুষ ঢুকে পড়ে ঘরে। শর্মিলা দেবী জানেন স্বামী কখন ফিরবে, তাই তাড়াহুড়োর কিচ্ছু নেই। এভাবেই চলছিল, কোনো মনেই সন্দেহের অবকাশ রইল না। কিন্তু হঠাৎ এই অগাধ বিচরণে চরণভূমিতে পা পড়ল তৃতীয় একজনে, আর এই তৃতীয় মহিলাটি আর কেউ নয়, স্বয়ং উর্মিলা গুপ্ত। নীলশঙ্করের এই শেষের কথাটা শুনে চমকে উঠলাম। উর্মিলা গুপ্ত? বললাম, মানে উর্মিলা গুপ্ত এর সঙ্গে জড়িত? কিন্তু সুজয় তো... এই ভুলটাও আমাদেরও হয়েছিল, কিন্তু আরেকটু খোঁজ নিয়ে জানতে পারলাম উর্মিলা দেবী এই অবৈধ সম্পর্কের সাথে জড়িত নয়, বরং একমাত্র সাক্ষী। শর্মিলা দেবী সেই দিনই আমাদের বলেছেন উর্মিলা দেবী মাঝে মাঝেই ওনার ঘরে আসে, সম্পর্কও বেশ ভালো। তাছাড়া সুজয় গুপ্ত মাঝে মাঝে বীরভূমে যায়, তাই রাতেও আসা যাওয়া চলে। তেমনই একদিন উর্মিলা দেবী এসে দেখে ফেলে ঘরের ভেতরে বিছানার উপরে থাকা দুইজন হিংস্রতা, আর সেই সাথে একজন আরেকজনকে পুরো নিঃশেষ করার প্রচেষ্টা। যদিও উর্মিলা দেবী এই ঘটনাটা কারোর কাছে প্রকাশ করেনি, এমনকি স্বামীর কাছেও নয়, কিন্তু সেই দিন থেকে উর্মিলা দেবী একটু একটু দূরেই থাকতো। আর এটাই ছিল ভয়ের অন্যতম কারণ। এমন একটা কথা যদি জানাজানি হয়ে যায় তাহলে, এখন হয়তো প্রকাশ পাচ্ছে না, কিন্তু পরেও যে এমনটা থাকবে তারই বা নিশ্চয়তা কি? আর এই দুশ্চিন্তা থেকেই নিশ্চিত হতেই এই খুন, আর সেটাও এমনভাবে যেন পুলিশ সন্দেহ করার অবকাশ না পায়। এতটুকু হাতে সময় ছিল, তাই তাড়াহুড়ো করে কাজ নেই। সবই তো বুঝলাম, কিন্তু লোকটি কে? শর্মিলা দেবী নিজে? না, শর্মিলা দেবী এই খুনের সাথে যুক্ত নয়, এমনকি তিনি জানতেনও না খুনি ওনারই সেই গুপ্ত মানুষটি। চলো বাকি উত্তর নিজের চোখে দেখে নেবে। গাড়ি থেকে নেমে আমরা বাড়ির ভেতরে প্রবেশ করলাম। বাইরে একটা পুলিশের জিপ দাঁড় করানো দেখছি। এবার ভেতরে কয়েকজন পুলিশ কর্মকর্তাকেও দেখতে পেলাম। তাদেরই একজন এগিয়ে এসে বলল, মার্ডার নয় বুঝলেন, সুইসাইড। আনুমানিক সময় ওই রাত 2-3টে। আসুন আসুন আপনারা।
আমরা ওনার পেছন পেছন একটা ঘরের দরজার কাছে এসে দাঁড়ালাম। দরজা খোলা, ঘরে আলো জ্বলছে, সিলিংয়ে লাগানো পাখা ঘুরছে, আর তার সাথে সাথে পাক খাচ্ছে একটা মৃতদেহ। যদিও এতক্ষণ এই ঘরের বাসিন্দা কে এটা বুঝতে পারিনি, কিন্তু এইবার পাক খেতে থাকা মানুষটির চেহারা দেখে আমার দুই চোখ অবাক বিস্ময়ে বিস্ফারিত হয়ে উঠল। শচীন মেহতা। নীলশঙ্কর বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকল শচীন মেহতার ঘুরতে থাকা দেহটার দিকে, তারপর বেরিয়ে গেল। আমার ঘোর কাটতে খানিকটা সময় লাগলো। বেরিয়ে এসে দেখি নীলশঙ্কর একটা গাছের নিচে দাঁড়িয়ে সিগারেট টানছে। আমি এগিয়ে যেতেই সে খানিকটা উদাস হয়ে বলল, এইবার বুঝলে তো কেন পুলিশ আর ধরতে পারবে না খুনিকে? হ্যাঁ, সেই তো দেখলাম, কিন্তু এটা বাড়ির এখানকার সবাই জানে না। সচিন মেহতা বলেছিল শর্মিলা দেবীকে নিয়ে যাবেন, আর ভরসায় ছিলেন শর্মিলা দেবী। ওনার অবস্থাটা বুঝতে পারছি। আসলে তিনি জানতেন না সচিন মেহতা এমন একটা কাজ করবে, কিন্তু সন্দেহ করেছিলেন। কিন্তু সন্দেহটা যতদিনে সত্য প্রমাণিত হতে থাকলো ততদিন অনেকটা দেরি হয়ে গিয়েছে। ততদিনে শর্মিলা দেবী অন্তঃসত্ত্বা, সম্মান তো আছেই, সেই সাথে সংসার। ততদিনে সচিন মেহতার সাথে সব সম্পর্ক ছিন্ন। কিন্তু তখনই প্রশ্ন আসে, পেটের বাচ্চাটার কি করা যায়? আর এই কারণেই তিনি ডাক্তারের কাছে যান। সচিন মেহতা কথা বেঁচে খাওয়া মানুষ, শর্মিলা দেবীকে গলাতে সময় লাগেনি। তার উপর যে এতদিন ধরে অভুক্ত, তাকে আয়ত্তে আনা খুব একটা কঠিন নয় সচিন মেহতার মতো সুদর্শন ব্যক্তির জন্য। তাহলে এখন কি করবে? আমার আপাতত কাজ শেষ, বাকিটা পুলিশের দায়িত্ব। তবে শিবনাথ মিশ্র নিজেও চান না সচিন মেহতার আত্মহত্যার আসল কারণ লোকে জানুক। আর তাছাড়াও পুলিশের কাজে এইসব কিছু ব্যাপারই না। সকল পুলিশি কাজ শেষ হতে দুপুর গড়িয়ে গেল। নীলশঙ্করকে এই বিষয় নিয়ে আর খুব একটা ভাবতে দেখলাম না। ওর ভাবগতি এমন যেন কিছুই হয়নি। তবে আমার মনে ঘটনার রেশ থেকে গেল আরো বেশ কিছুদিন। এর মধ্যে প্রায় দিন 15 নীলশঙ্করের আর কোনো খোঁজ পাইনি। সত্যি বলতে কি, আমি নিজেই খোঁজ নিতে পারিনি। এর কারণ এরই মধ্যে শহরের আর একজন বিখ্যাত ব্যবসায়ী আজমাল খানের টেলিফোনের ঘণ্টিটাও বেজে উঠেছে। দাবি 3.5 কোটি টাকা, যে টাকা দিতে আজমাল খান এক পায়ে রাজি থাকলেও পুলিশ এই ঘটনার শেষ দেখতে চায়। আর পরিকল্পনাও চলছে সেভাবেই। যদিও সেই পরিকল্পনা ঠিক কি সেটা এখনো জানতে পারিনি, কিন্তু এটা বুঝতে পারছি পুলিশ প্রতিবারের মতো এইবারেও ব্যর্থ হবে। আর তাই এতদিন পর নীলশঙ্করের নম্বরটা ডায়াল করতেই হলো। 2 বার রিং হতেই ওপাশ থেকে ভেসে আসলো নীলশঙ্করের কণ্ঠস্বর। বললাম, যদি বলি সম্পূর্ণ বিনে পয়সায় আমার সঙ্গে কিছুদিন থাকতে হবে, তাহলে কি তুমি খুব বেশি অমত করবে? কারণ আছে নিশ্চয়ই। নিশ্চয়ই আছে। আপনারা শুনছিলেন সজীব মাহমুদ নীলের কলমে রক্তের রেখা। গল্প পাঠ তথা অরিত্রের ভূমিকায় রৌনক, নীলশঙ্করের চরিত্রে সৌরভ মণ্ডল, ইন্সপেক্টর মিশ্রের ভূমিকায় সোমদর্শী, চণ্ডীর ভূমিকায় অমিত, সুভাষ বসুর চরিত্রে সাগর নীল, বিশ্বজিতের চরিত্রে শুভদীপ, নকুল কুমারের ভূমিকায় গোড়া, অজিতের ভূমিকায় শুভজিৎ কর, বিবেকের চরিত্রে শীর্ষেন্দু, শচীন এবং চঞ্চলের চরিত্রে সৌরভ, পুলিশের ভূমিকায় সম্রাট, বীণার ভূমিকায় তৃষা, শর্মিলা এবং গল্পের পরিচিতি পর্বে আমি শিউলি, পোস্টার ডিজাইনে অভ্র, সমগ্র পরিচালনা এবং পরিবেশনায় টিম স্টোরি বাংলা। শেষ হলো স্টোরি বাংলার আজকের নিবেদন লেখক সজীব মাহমুদ নীলের কলমে রক্তের রেখা। আগামী সপ্তাহে আমরা ফিরে আসব আরও একটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন,
অন্যকে ভালো রাখুন আর অবশ্যই শুনতে থাকুন স্টোরি বাংলার প্রত্যেকটি গল্প। স্টোরি বাংলা, গল্পের নতুন ঠিকানা।